বাসর ঘরের সামনে দাঁড়িয়ে আছি। যাওয়ার মতো সেই ক্ষমতা আমার মধ্যে আসে না। কি করে আসবে শুনি? আমি যাকে ভালোবাসি তাকে আমার সাথে বিয়ে না দিয়ে অন্য কোথা থেকে, গ্রাম থেকে একটা মেয়েকে ধরে নিয়ে আব্বু আমার সাথে বিয়েটা দিয়ে দেয়। এটা কোনোভাবেই মানা যায়? তাই নিজের রুমে প্রবেশ করতেই কেমন জানি অন্যরকম আনিজি লাগছে। তাই বাসর ঘরের সামনে দাঁড়িয়ে আছি। তখন হঠাৎ করে কোথা থেকে আব্বু এসে বলে ওঠে, কি ব্যাপার আবির, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন এখনো? যাও নিজের রুমে যাও। মেয়েটা সে কখন তোমার জন্য অপেক্ষা করছে, আর তুমি এখনো এখানে বসে আছো? আব্বুকে আমি প্রচণ্ড পরিমাণে ভয় পাই। ছোটবেলা থেকে আব্বুকে আমি ভয় পাই। আব্বুর কথা শুনে আমি চমকে উঠলাম। কোথা থেকে চলে আসলো বুঝলাম না। ভয়ে থরথর করে হাত পা কাঁপতে শুরু করলো। তাই আব্বুর উদ্দেশ্যে কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠি, জি 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 আব্বু, হ্যাঁ যাচ্ছি। কথাটা বলে আমি ভেতরে প্রবেশ করলাম। ভেতরে প্রবেশ করে দেখি রুমটা অন্ধকার। রুমের আলো দিতেই খাটের উপর বেনারসি সাজে একটা মেয়ে বসে আছে। ও, আপনাদেরকে তো কিছুই বলাই হলো না। কি থেকে কি হয়ে গেল? তাহলে আপনাদেরকে সব কিছু খুলে বলি। তাহলে শুরু করা যাক। কি রে আবির, এখনো এখানে পড়ে পড়ে ঘুমাচ্ছিস? ঘুম থেকে উঠে যা। ও, তুই ভার্সিটিতে যাবি না? এখন যদি এভাবে পড়ে ঘুমিয়ে থাকিস, পরে ভার্সিটি লেট হয়ে যাবে। পরে এসে বলবি যে আম্মু, তুমি আমাকে ডাকোনি কেন? তাড়াতাড়ি উঠে যা। সকালে আম্মুর ডাকে ঘুম ভেঙে যায়। চোখ দুটো ডলতে ডলতে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে বের হতেই দেখি আম্মু নাস্তা বানিয়ে রেখেছে। আম্মু, এত নাস্তা কে খাবে? সকালবেলা এত খাবার খেতে ভালো লাগে না। তুমি শুধু একটা চা দাও, চা খেয়ে চলে যাব। কথাটা বলতেই আব্বু তখন নিচ থেকে নেমে আমার উদ্দেশ্যে বলে ওঠে, এইভাবে তো দিন দিন শুকিয়ে যাচ্ছিস তুই। তাই জন্য বলছি ঠিকভাবে ভালো মন্দ কিছু খাবার খা, না হলে শরীরের যত্ন নিস না, কিছু করিস না। আর কতবার বলেছি এসব পড়াশোনা করে কি হবে? আমার অফিসের এত বড় একটা অফিস, এখানে পড়াশোনার যোগ্যতার তোর কোনো প্রয়োজন নেই। আমার ওখানে শুধু ব্যবসা বাণিজ্য দেখাশোনা করলেই হবে। শুধু শুধু আর ভার্সিটিতে পড়াশোনা করে কি করবে? তুমি শুধু শুধু আমার ছেলেটাকে নিয়ে এত কথা বলো না তো। আমার ছেলেটা গ্র্যাজুয়েট কমপ্লিট করবে, এরপর তোমার ব্যবসা বাণিজ্য দেখাশোনা। আমি তো চাই আমার ছেলে পড়াশোনা অবস্থায় একটা বউ নিয়ে আসুক। এই বাড়ির সংসারে আমার দ্বারা একা সংসারটা সামলানো সম্ভব না। আমার পুত্রবধূ আসলে নাতি নাতনির মুখ দেখবো, এর থেকে আর কি হতে পারে? তোমরাও না যা শুরু করলে। কথাটা বলে আমি হালকা নাস্তা করে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিই। তখন আমার বন্ধু পাগলাটির রাহাতের কল। ফোনটা রিসিভ করতেই পাগলা বলে ওঠে, আরে হারামি, কোথায় আছিস তুই শালা? আরে হানামি, এই তো ভার্সিটিতে আসি। তুই কোথায় আছিস? অবশ্যই টাঙ্কি মারতে গিয়েছিস না? এখন কোথায় আছিস কি ঠিকভাবে বল, না হলে কিন্তু ভার্সিটিতে গেলে ওখানে মেরে পুঁতে রাখবো হারামজাদা। আকাম করে বেড়াস, এখন কোথায় আকাম করতে গিয়েছিস সত্যি করে বলবি। তোর কিন্তু ওখান থেকে কোনো শব্দ আসছে আমার ওখানে। দূর হয়ে যায় হারামজাদা, শুধু উল্টাপাল্টা কথা ছাড়া আর ভালো কথা তোর মধ্যে নেই। আমি আসতেছি ভার্সিটিতে। আর হ্যাঁ, নতুন একটা মেয়ের নাম্বার পেয়েছি, তোকে দিব ভাবছি। বেশি সমস্যা না, মেয়েটার চোখের মধ্যে একটু দাগ আছে, বাট একটু লেওটা হাঁটতে কষ্ট হয়। তোর জন্য ভালো মানাবে ভাবছি। কি করবে বন্ধু, তুই এত স্মার্ট আর এত সুন্দর চেহারা নিয়ে এখনো সিঙ্গেল আছিস। তাই আফসোস হচ্ছে। আমি আমাকে নিয়ে মস্করা করছিস? তুই একটা বার ভার্সিটির ক্যাম্পাস আয়, তারপর দেখাচ্ছি তোকে আমার সাথে মস্করার ফল কি হতে পারে। না উস্তাদ, আপনার সাথে কি আমি বেয়াদবি করতে পারি? আমি আপনার শিষ্য, আপনি যা বলবেন যে মানে বলবেন ওভাবেই তো আমি চলবো। আপনি শুধু শুধু ওইভাবে রাগ করছেন কেন? আপনার এমন রাগের জন্য কলিজা আহ, ঠকর ঠকর করে কাঁপতেছে। উস্তাদ, আপনি একটু শান্ত হন। তাহলে উস্তাদ বলেন তো, গাড়িটা কি ডানে যাব না বামে যাব? যেখানে বলবেন সেখানে নিয়ে যাব, একটু জানিয়ে দিন তো উস্তাদ। হারামজাদা, তোর মস্করা এগুলো আমি দেখাবো। কথাটা বলে কলটা কেটে দিয়ে এরপর ভার্সিটির ক্যাম্পাসে এসে দেখি রাহাত আমার জন্য অপেক্ষা করছে। আগে ওর কাছে গিয়ে দু চারটা মার দিতে লাগলাম। এরপর হারামজাদা বলে ওঠে, আরে ভাই, আমি একটা বাচ্চা মানুষ, একটা বাচ্চা মানুষকে তুই এইভাবে মেরে ফেলবি নাকি? আল্লাহ ধর্মের সইবে না, দেখবি।
তুই শালা শুধু মেরে মেরে আমার হাড্ডিগুড্ডি সব ভেঙে ফেলতেছিস। হাতের মধ্যে কি একটা জয় নিয়ে এসেছিস। যাই হোক, ভার্সিটিতে অনেকগুলো মানুষের মানে স্টুডেন্ট অ্যাডমিশন নিয়েছে, অনেক সুন্দরী রমণী, কি বলিস? ভার্সিটি ক্যাম্পাসে বসে দেখবি নাকি? হরমজাদা কুচ্চা লুচ্চা মুসারা, জীবনে আর ভালো কিছু তুই করলি না। জীবনে ভালো কিছু কর ভাই। এইসব করে কি আর করবি বল? লোচ্চামি তো অনেক করেছিস, এবার এগুলো ছাড়, না হলে যে পরজন্মে তোকে লাঠি দিয়ে পিঠাবে শালা। অনেক খারাপ কাজই তো করেছিস। আমি এসব বলছিলাম রাহাতকে, তখন ইউনিভার্সিটির গেট দিয়ে একটা মেয়ে প্রবেশ করেছে। মেয়েটাকে দেখে তো ক্রাশ খেলাম, কারণ মেয়েটা যে হেব্বি সুন্দরী। আমি তো গালে মুখে দুটোই হাঁ করে তাকিয়ে আছি মেয়েটার দিকে। আমার এমন অবস্থা দেখে রাহাত আমার মুখটা নিজের হাতে দিয়ে বন্ধ করে আমার উদ্দেশ্যে বলে ওঠে, কিরে ভাই, এত সময় ধরে আমার কথা বলছিলি, এখন দেখি সামনে সুন্দরী মেয়েটাকেও দেখে তুই নিচে হা করে তাকিয়ে আছিস। না ভাই, তুমি কি করলে সব কিছু ঠিক আছে, আর আমরা করলে সব কিছু দোষ হয়ে যায়? তলে তলে টেম্পো চালো, আমরা বললে হরতাল। ছুশালা এমনি তাকিয়ে আছিস, দেখতে ভালো লাগলো তাই। তখন হারামজাদা পিছিয়ে একটা কথা মুখ থেকে ফসকে বলে ফেললাম, তখনই শুরু করে দিল, বাহ বন্ধু বাহ, নিজের বেলায় দেখছি সব কিছু 16 আনা বুঝতে পারছিস, কিন্তু আমার বেলায় দেখ, আমি কাউকে পছন্দ করলে তোরা সহ্য হয় না। তুই বলিস এখনো তুই প্রেম করার বয়স হয়নি, তোর এই হয়নি সেই হয়নি, আর দেখ নিজে এখন পছন্দ করে ফেলেছিস। বাহ বন্ধু বাহ, তুই আমার বেঈমান বন্ধু রে। তোকে দেখে সবাই শিখুক, জাতির মধ্যে লিখে দিব, এটাই হচ্ছে আমার সেই বন্ধু, এই হচ্ছে আমার মির্জাপুর, যে বন্ধু আমাকে প্রেম করতে দেয় না। প্রেম করতে চাইলে বলে এখন প্রেমের বয়স হয়নি, কিন্তু সে এখন অন্য মেয়ের দিকে তাকিয়ে আছে, আর আমি শুধু একটা মেয়ের দিকে তাকালেই আমার সব দোষ হয়ে যায়। আল্লাহ, তুমি দেখতে পাচ্ছ এই বাচ্চার উপরে কতটা জুলুম করছে আমার ওস্তাদ। এই হারামজাদাকে যদি ধরে এখন আগে কচু পাতা করতে পারি, তাহলে মনে যে কি শান্তি লাগবে। আমি বসে বসে ওর বকবক না শুনে সামনে এগিয়ে গেলাম। দেখলাম আশেপাশে অনেক ছেলেরাই মেয়েটার দিকে ঘুরে ঘুরে তাকাচ্ছে। অনেক ছেলেই তো এসে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিচ্ছে। গাছের এক পাশে দাঁড়িয়ে মেয়েটাকে দেখছি। তখন মেয়েটা সামনে এগিয়ে গিয়ে দেখলাম হঠাৎ করে আমার সামনে চলে আসে। স্বপ্ন দেখলাম নাকি বাস্তব বুঝতে পারলাম না। মেয়েটা আমার সামনে এসে হাত বাড়িয়ে আমার উদ্দেশ্যে বলে ওঠে, হাই, আপনি আবির না? আমি আপনাকে জানি। আমি মেয়েটার মুখে আমার নামটা শুনে তো অবাক হয়ে তাকিয়ে রইলাম। পেছন করে তাকিয়ে দেখি রাহাত তো জেলাসে মরে যাচ্ছে, এখন পুড়ে ছারখার হয়ে যাবে। হারামজাদা তো নিজের চুল নিজেই ছিঁড়ে ছিঁড়ে মনে হয় সবগুলো তুলে ফেলবে, আর আমাকে থ্রিট দিচ্ছে। একবার আমি ভার্সিটি থেকে বের হই, তারপর আমার অবস্থা মনে হয় কাহিল করে ফেলবে। আমি ওর এমন অবস্থা দেখে আর মেয়েটার এভাবে হাত আমার সামনে বাড়িয়ে ধরে রাখা দেখে কি বলবো কিছুই বুঝতে পারছি না। নার্ভাস লাগছে, কখনো কোনো মেয়ের সাথে তেমন কথা বলিনি। এরপর সামনে এত সুন্দরী একটা মেয়ে, ভার্সিটির সবচেয়ে সুন্দরী মেয়ে, তাও আমার কাছে এসে হাতটা বাড়িয়ে আমার উদ্দেশ্যে বলল। আমি হাতটা বাড়িয়ে মেয়েটার উদ্দেশ্যে বললাম, জি ঠিক আছে, আপনাকে ঠিক চিনতে পারলাম না আমি, আপনি কে? ও সরি, আপনাকে তো পরিচয় দিলাম না। আমি শ্রাবণী, আর আপনাদের একই ইউনিভার্সিটিতে আপনার সাথে আমি একই ক্লাসে অ্যাডমিশন নিয়েছি। আসলে আব্বু আপনার কথা আমাকে বলেছে। আমার আব্বু আফজল সাহেব আর আপনার বাবা দুজনেই কিন্তু বেস্ট ফ্রেন্ড, আর আমি তার ছোট একমাত্র মেয়ে। আমার আর বুঝতে বাকি রইল না যে এই মেয়েটা আর কেউ না, আব্বুর বন্ধুর ছোট একটা মেয়ে ছিল শ্রাবণী, সেই মেয়েটাই। এখন বুঝতে পারলাম যে কি করে আমাকে চিনল। ছোটবেলায় কয়েকবার তাদের বাসায় গিয়েছিলাম। তার থেকে বড় কথা, তার বড় বোন সবচেয়ে গুন্ডি, কিন্তু ওর থেকে ভীষণ সুন্দরী। ওকে দেখলে তো ভার্সিটির ছেলেরা পাগল হয়ে যাবে। কিন্তু অনেক আগেই গ্র্যাজুয়েশন কমপ্লিট করে সে বর্তমানে তার আব্বুর ব্যবসা দেখাশোনা করছে। আমার থেকে প্রায় 5 বছরের সিনিয়র, কিন্তু ও আমার একই বয়সের। কিন্তু আগে অন্য ভার্সিটিতে ছিল, এখন হয়তো বা আব্বুর বন্ধু বলেছে এখানে পড়াশোনা করার জন্য। কারণ আব্বু আমাকে একদিন বলেছিল তার বন্ধুর মেয়ে নাকি আমার সাথেই কিছুদিন পরে অ্যাডমিশন নেবে। ওখানে নাকি যাতায়াতের সমস্যা হয়, তাই আমি এসব কিছু ভাবছিলাম। তখনই ও নিজেই আমার উদ্দেশ্যে বলে ওঠে, আসলে আমাদের ভার্সিটির সামনে বাড়িটা নতুন করে করা হচ্ছে।
আর পুরনো বাড়ি থেকে আমার এখানে আসতে একটু সমস্যা হয়, তাই আব্বু এখানে আমাকে অ্যাডমিশন করিয়ে দিল। আর বলল তুমিও নাকি এখানে একই ইউনিভার্সিটিতে পড়ছো, তাই আব্বু এখানে আমাকে অ্যাডমিশন করালো। আর বলল তোমাকে সাথে করে যেন আমি বাসায় যাই। এজন্যই আব্বু এখানে আমাকে বিশেষ করে অ্যাডমিশন করানোর জন্য বলেছে। তাই কি আর করার। আর আমি তো তোমাকে ছোটবেলায় দেখেছিলাম, এরপর আর দেখিনি। আব্বুর ফোনের মধ্যে তোমার পিকটা দেখে চিনতে পেরেছি। তুমি অনেক কিউট হয়ে গিয়েছো। ছোটবেলায় কিন্তু তুমি অনেক অভিনয় করতে। হ্যাঁ, আপু যদি তোমাকে কিছু বকা দিত তুমি অনেক কান্না করতে। শ্রাবণী কথাটা বলে হাসতে লাগলো। ওর হাসিতে তখনই দেখলাম মুখের মধ্যে একটা ট্রোল ফুটে ওঠে। আমি তো দেখেই ওকে ক্রাশ খেলাম। অবশ্য ওর থেকে বেশি সুন্দরী ওর বড় বোন, কিন্তু ওর বড় বোন যে রাগী। আমার তো দেখলেই ভয় লাগে। তখন দেখলাম আমার বন্ধু রাহাত চলে আসে। রাহাত এসে সবগুলো শুনে তখন আমাকে নিয়ে মজা নিতে লাগলো। হালার কান ধরে এক পাশে নিয়ে গিয়ে ওর উদ্দেশ্যে বলে ওঠি, অব্বে কি বলছিস? না বন্ধু না, এগুলো মানতে পারছি না। তোমার বিষয় হলেই দেখি সব কিছু ঠিকঠাক, আর আমার বেলায় হলে সব উল্টো। এগুলো তো মানা যায় না বন্ধু। আচ্ছা যাই হোক, সব কিছুই বাদ দিলাম। এখন তুমি এটা বলো, এই সুন্দরী মেয়েটাকে আমার সাথে একটু সেটিং করিয়ে দে না ভাই। ভাই তুই যদি এইভাবে এমন করিস তাহলে আমরা কি করব বল? আমরা গরিব মানুষ তো, না খেয়ে মরে যাব। ভাবলাম তোর সাথে থেকে দু একটা পটাতে পারবো, কিন্তু শালা আমি তোর থেকে দেখতে একটু আন স্মার্ট বলে সব মেয়েরা তোর উপরে ঝাঁপিয়ে পড়বে। এটা তো ঠিক না। একটু আগে তো মাত্র বললি যে আমি এখনো পর্যন্ত একটা প্রেমও করতে পারি নাই, এখন বলছিস যে সব মেয়েরা আমার উপর ঝাঁপিয়ে পড়ে? বাপরে বাপ, বাহ! 12 ভাতের মতো আর কত আমাকে কথা শোনাবি বল? আর ওর কথা বলছিস? ওই সুন্দরী রমণী তেমন কিছুই হয় না আমার, কিন্তু বলতে গেলে হয়ও। আবার দুইটা দিক থেকে বলা যায়। কারণ প্রথমত ওর বোন খুবই ডেঞ্জারাস, তাই ভয়ে ওদের বাসায় যাই না আমি। আর দ্বিতীয়ত ও হচ্ছে আমার আব্বুর বন্ধুর ছোট মেয়ে, মানে ওরা দুইজন বোন। বড় বোন যেমন ডেঞ্জারাস, ছোট বোন একটু দুষ্ট, এই আর কি। বন্ধু আমার সাথে তুই এমনটা করতে পারিস না। ভাই একটু সেটিং করিয়ে দে না। যদি ফিটিং হয় তাহলে দাওয়াতের মধ্যে একটু মাংস বাড়িয়ে দিব আমি। প্যারা নিস না, চিল ভাই। তুই আমার একটা মাত্র বন্ধু, তোর জন্য আকাশের রংটাও নীল করে ফেলবো। হ্যাঁ বন্ধু, ঠিক বলেছিস। আকাশের মধ্যে রং আর শ্রাবণীকে নিয়ে ঘুরবো আমি সারাক্ষণ। চেয়ে দেখবি আমার বন্ধু, তাই বলে কি আমার বন্ধু হবে শত্রু? বন্ধু এত বড় একটা কষ্ট আমাকে দিতে পারলি তুই? শেষমেশ তুই সব থেকে সুন্দরী মেয়েটাকে নিয়ে যাচ্ছিস। না বন্ধু, কষ্ট পেলাম। রাহাতের মুখের দিকে তাকিয়ে দেখলাম রাহাত সত্যি মেয়েটাকে খুব পছন্দ করে ফেলেছে। কি আর করার, বন্ধুর মুখের দিকে তাকিয়ে যে মেয়েটাকে দেখে ক্রাশ খেয়েছি সেই মেয়েটাকে ভুলে যেতে হবে। বন্ধু মানুষ, তাই একটু স্যাক্রিফাইস তো করতেই হবে। আচ্ছা ঠিক আছে, যা, তোর জন্য ছেড়ে দিলাম। কিন্তু হ্যাঁ, ও যে দুষ্টু, যদি তুই ওকে পটাতে পারিস তখন তুই আমাকে বলিস। কিন্তু হ্যাঁ, ভার্সিটিতে যেহেতু এখানে নতুন এসেছে তাই আগে আমার সাথেই কথা বলবে, তোর সাথে না। এটা কিন্তু ঠিক হচ্ছে না। তুই কিন্তু আমাকে ভাঙিয়ে খাচ্ছিস। এগুলো কিন্তু একদমই আমি বরদাস্ত করব না। শালা তুই কিন্তু আমাকে কথা দিয়েছিস যে সেটিং করিয়ে দিবি, তাহলে কেন বলছিস নিজে ঘুরবি না বন্ধু? এমনটা হতে পারে না। আরে শালা, আমি যদি ওকে এখন ভার্সিটিটা ঘুরিয়ে না দেখাই, ওর সাথে ঠিকভাবে কথা না বলি, তাহলে আব্বুর কানে যদি একটিবার কথাগুলো যায় তাহলে পিছন দিয়ে লাঠি দিবে আমার। বাবা কি তুই জানিসই কেমন? আমার বাবা খুবই কঠোর মানুষ, এটা আর তোকে বলতে হবে নাকি? তুই তো জানিস বিজনেসের মধ্যে যেমন শক্তপোক্তভাবে কথা বলে, বাসার মধ্যে ঠিক তেমনি রাগী প্রকৃতির মানুষ একজন। আমি তো ছোটবেলা থেকেই বাবাকে ভয় পাই। আর আমার বাবা একটিবার যে কথা বলে সে কথার উপরেই থাকে, অন্য কোনো দ্বিতীয় কথা তার মুখ থেকে বের হয় না। আর সে যাকে একবার প্রতিশ্রুতি দেয় সেটা অবশ্যই পালন করে। প্রয়োজন হলে গুলি করে মেরে ফেলবে আমাকে, কিন্তু তারপরও তার কথা নড়চড় হবে না, ভালো করেই জানিস। তাহলে আর এত ন্যাকামি করিস না। বললাম তো তোকে সেটিং করিয়ে দেব। এখন নাটক না করে চল পরিচয় করিয়ে দিই। আরে তোমরা ওখানে কি করছো বুঝলাম না। ওখানে দাঁড়িয়ে ফিসফিস করে কি বলছো? এখানে এসে বলো। না কিছু না, কথাটা বলে আমি আর রাহাত দুজন শ্রাবণীর কাছে যাই। এরপর শ্রাবণীকে উদ্দেশ্য করে বলি, শ্রাবণী, এটা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড রাহাত। তুমি তো ওকে কখনো দেখোনি। এই ভার্সিটিতে ও আমার সাথে একসাথে পড়াশোনা করে। আমরা ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি। তোমরা তোমরা তো আবার বেশিরভাগই দেশের বাইরে ছিলে, তাই তেমন আশা হয়নি তোমার। আচ্ছা যাই হোক, কেমন আছো বলো?
আর হুট করে এখানে অ্যাডমিশন নিয়েছো? আমাকে আব্বু এ বিষয়ে কিছু বলেইনি, তোমার মুখ থেকে শুনলাম আমি। আরে আমি তো তোমাকে আগেই বলেছি। আর এমনিতে বাংলাদেশে আমার স্টাডি করার মোটেই ইচ্ছে ছিল না, কিন্তু আপুর কারণে করতে হয়েছে। আর জানো তো, আপুর বিয়ে নিয়ে ভাবছিল না, কিন্তু এখন হঠাৎ করে আপুর বিয়ে ঠিক হয়েছে। ও, তাহলে তোমার ওই রাগে বোনটার বিয়েটা অবশ্যই ঠিক হয়েছে। কি জানি নাম ছিল? ও আচ্ছা, নীলা আপু। তাহলে তার বিয়ে ঠিক হয়েছে। যাক, ভালোই হয়েছে বিয়েটা ঠিক হয়েছে। না হলে তো বাবা, তোমার রাগে বোনকে কে বিয়ে করবে আল্লাহই জানে। অবশ্যই একটা কানা করা ছেলের সাথে বিয়েটা ঠিক করেছে, তাই না? না হলে তোমার বোনকে তো কেউ বিয়েই করবে না, এটা আমি শিওর জানি। তুমি একদম ফাজিল। কথাটা বলে দুটো ঘুষি মারলাম আবিরের হাতের মধ্যে। আসলে আব্বুর কোনো এক আত্মীয়ের সাথে বিয়েটা হচ্ছে। তার ছেলে নাকি ইউএস থেকে পড়াশোনা শেষ করে এখন ব্যবসা বাণিজ্য দেখাশোনা করছে, তাই আব্বু কথা বলে বিয়েটা ঠিক করেছে। আপু বিয়েতে সম্পূর্ণ পরিমাণে অনিচ্ছাকৃতভাবে ছিল, কিন্তু আব্বুর কারণে বিয়েতে রাজি হয়েছে। আব্বু আপুকে জিজ্ঞেস করেছে, কিন্তু তুমিও তো জানো তোমার বাবা আর আমার আব্বু এক প্রকারের মানুষ, তারা যা কথা বলে তাই শুনতে হয়। তাই কি আর করার ছিল আমাদের। তখন রাহাত আর শ্রাবণী দুজন হাত মিলিয়ে নেয়, এরপর বন্ধুত্ব করে নেয়। কিছুক্ষণ পর আমরা তিনজনে ক্লাসের ভিতরে প্রবেশ করি। এরপর তিনজনে একসাথে ক্লাস শেষ করে বের হই। কিছুক্ষণ আমরা তিনজনে আড্ডা দিই। আড্ডা দেওয়ার পর আমি বাসায় যাওয়ার জন্য রওনা দিই। তখনই ফোনটা বেজে ওঠে। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখি আম্মু কল করেছে। ফোনটা রিসিভ করতেই আম্মু বলে ওঠে, কি রে, কোথায় যাচ্ছিস তুই? আরে হ্যাঁ, তোর আব্বু বলেছে যে তোর আব্বুর বন্ধুর বাসা থেকে একটু তার ফাইলটা নিয়ে আসার জন্য। তুই কি ভার্সিটি থেকে বের হয়েছিস নাকি? একটু আগে অফিস থেকে কল করে তোর আব্বু কথাটা বললো আমাকে। কি বলছো? এখন বুঝি আমি আবার ওদের বাসায় যাব? তাদের বাসায় জানি আজ প্রায় 8-10 বছর হয়ে গিয়েছে। তুমি ভালো করেই জানো ওদের বাসায় যেতে আমার ভয় লাগে। ওখানে ওই কুকুরগুলো আমাকে দেখলেই শুধু তাড়া করে, তাই আমি যাই না। আমার কথা শুনে আম্মু হাসতে লাগলো। আম্মু, তুমি হাসছো? তখন আম্মু আবারও বলে ওঠে, আরে পাগল ছেলে, ওই কুকুরগুলো কি এখনো বেঁচে আছে নাকি? ওগুলো তাদের বাসার মধ্যে আগে দেহরক্ষীর মতো থাকতো, কারণ তুই তো জানিস ওনার কত শত্রু ছিল। তোর আব্বুর বন্ধুর আসলে অনেক শত্রু ছিল, তাই তাদের অনেক সিকিউরিটি ছিল। এখন বর্তমানে তাদের শত্রু নেই, সবগুলো সাফ হয়ে গিয়েছে। সবাইকে পুলিশের হাতে ধরিয়ে দিয়েছে। এখন চিন্তামুক্ত যেতে পারিস, ভয় পাওয়ার কিছু নেই। আর হঠাৎ করে আমাকে কল করে কথাটা বলল ফাইলটা নিয়ে আসার জন্য। আর আমরা এমনিতে আগামীকালকে সবাই সপরিবারে তাদের বাসায় যাচ্ছি, কারণ নীলার বিয়ে। ও আচ্ছা, আগামীকালকে তার বিয়ে, আমরা যাব। আমরা মানে আমাকেও যেতে হবে? হ্যাঁ, তোকেও যেতে হবে। আর বিয়েটা তাদের ফার্ম হাউসে হবে। আর এই কথাটা তোর আব্বু আমাকে বলেছে। যাই হোক, তুই আগে ফাইলটা নিয়ে আয় বাসায়। জলদি কর, তুই ফাইলটা নিয়ে আয়। আম্মু কথাটা বলে মুখের ওপর কলটা কেটে দেয়। ধুর, মাত্রই ভার্সিটি থেকে বের হলাম, ভাবলাম আগে বাসায় গিয়ে ফ্রেশ হব, কিন্তু কামটা হইল কি, আব্বু একটা কাজ ধরিয়ে দিল। এখন যদি না যাই তাহলে বকাবকি শুরু করবে। কি আর করার আছে, বকাবকি শোনা যে চলে যাই ভালো। এটা ভেবে আমি বাইকটা বের করে সোজা আব্বুর বন্ধুর দিকে যেতে লাগলাম। অবশ্য বাইক করে যেতে সময় লাগবে না, দ্রুতই পৌঁছে যাব। স্পিডে বাইকটা চালাতে লাগলাম। আমাদের এখান থেকে বাসাটা একটু দূরেই আছে। অবশ্য শ্রাবণী হয়তোবা তাদের এখানে সামনে একটা বাসা আছে, ওখানেই থাকে। কারণ আব্বুর বন্ধুর সব জায়গার মধ্যে একটা করে বাড়ি করে রাখার স্বভাব। তাদের বাড়ি করে বাসা ভাড়া দেওয়াটা একটা ব্যবসার মতো বলা যায়। বাইকটা নিয়ে সোজা একটা বড় বাড়ির সামনে এসে থামলাম। বাড়িটা দেখতে অনেক সুন্দর, কারণ শ্রাবণী আর নীলা আপুর ভালো রুচি আছে। তারা সবসময় সুন্দর করে বাড়িটা সাজিয়ে রাখে, আমার মতো অগোছালোভাবে কিছুই রাখে না। আমি তাদের বাড়ির ভেতরে প্রবেশ করব, কিন্তু আমাকে দারোয়ান প্রবেশ করতে দিচ্ছে না। মাথাটা গরম হয়ে যায়, তাই ফোনটা হাতে নিয়ে বাইরে গিয়ে আব্বুকে কল করব। ঠিক তখনই কারোর সাথে আমার ধাক্কা লাগে। ফোনটা হঠাৎ করে পাশের ড্রেনে পড়ে যায়, আর আমি সামনে তাকিয়ে দেখি একটা মেয়ে পেন্ট আর কোট পরা, চোখে সানগ্লাস। তখন মেয়েটার উদ্দেশ্যে বলে উঠি, এই যে আপনি কারা নাকি, চোখে দেখেন না? হঠাৎ করে কোথা থেকে একটা ছেলে এসে ধাক্কা দিল আর আমার উপরে গরম দেখিয়ে কথাটা বলল। এই ছেলে, প্রথমত তুমি আমাকে ধাক্কা দিয়েছো, তারপরে আবার আমাকে
কানা বলছো? মাথায় কি সমস্যা আছে নাকি? মাথায় সমস্যা আমার না, আপনার আছে। আপনার জন্য আয় হায় আমার এত দামি ফোনটা ড্রেনে পড়ে গিয়েছে। এখন আমি কি করব শুনি? আপনাকে কে বলেছে এই মাঝ রাস্তার মধ্যে এখানে এসে আমাকে ধাক্কা দিতে? আমাকে ধাক্কা দিয়েছেন, এরপর আমার উপর এভাবে কথা বলছেন? এই ছেলে, তুমি নিজেকে খুবই স্মার্ট ভাবো তাই না? আমি বুঝি না তুমি এখানে কি জন্য এসেছো। তোমাদের মতো ছেলেরা এসবই করে, শুধু শুধু এসে মেয়েদের ধাক্কা দেবে, এরপর পটানোর চেষ্টা করবে। আমাকে পটানো এত সহজ না, বুঝতে পেরেছো? আর দেখে তো মনে হয় একটা পিচ্চি। এখন কেমন লাগে বলেন তো? আমি এসেছি এখানে আব্বুর বন্ধুর বাসায়, আর মেয়েটা কোথা থেকে উড়ে এসে বলছে মেয়েটাকে নাকি আমি পটাতে এসেছি। এই, আপনার কি মাথায় সমস্যা নাকি? হ্যাঁ, কখনো নিজেকে আয়নায় দেখেছেন? দেখে তো মনে হয় যেন শেওড়া গাছের একটা পেতনি। কথাটা বলা মাত্রই মেয়েটা সানগ্লাসটা খুলে আমার দিকে চোখ বড় বড় করে রাগের দৃষ্টিতে তাকিয়ে রইল। মেয়েটাকে দেখে তো ক্রাশ খেলাম। বাপরে বাপ, এত সুন্দরী মেয়ে মনে হয় জীবনেও কখনো দেখিনি। দেখে মনে হয় আমার থেকে একটু বড়ই হবে বয়সে, কিন্তু কি বলবো, কসম মাইরি, এ তো হেব্বি সুন্দরী মেয়ে জীবনেও দেখিনি। আমি তো যেন একদম অদৃশ্যর মতো হয়ে গিয়েছি। মেয়েটার দিকে এক পলকে তাকিয়ে আছে, আমার যেন চোখই সরছে না। মেয়েটা তখনই হঠাৎ করে আমার গালে ঠাস করে একটা থাপড় বসিয়ে দিয়ে শার্টের কলারটা চেপে ধরে বলে ওঠে, এই ছেলে, তুমি আমাকে কি বলছো? আমি শেওড়া গাছের পেতনি? তোমার সাহস কি করে হয়? তুমি আমাকে চেনো নাকি? তুমি আমাকে কথা বলছো? বেয়াদব ছেলে একটা। হঠাৎ করে মেয়েটার এমন ভয়ানক রূপ দেখে আমি তো ভয়ে থরথর করে কাঁপতে শুরু করলাম। আমার সামনে যেন একটা ভয়ানক মেয়ে দাঁড়িয়ে আছে। বাপরে বাপ, আমার তো হাঁটু কাঁপা শুরু করলো। তখন আমি মেয়েটার উদ্দেশ্যে বলে উঠি, সরি আন্টি, আসলে আমি বুঝতে পারিনি। আপনার সাথে বেয়াদবি করাটা আমার খুব অন্যায় হয়েছে। আমাকে 7 বার কেটে যদি জোড়া দেওয়া হয়, তারপরে মনে হয় না সেই অন্যায় আমি প্রায়শ্চিত্ত করতে পারবো। প্লিজ আমাকে ক্ষমা করে দিন। কথাটা বলা শেষ করতেই পারলাম না, মেয়েটা আরও রেগে গেল। মেয়েটা আমার উদ্দেশ্যে বলে ওঠে, এই ফাজিল ছেলে, তোর আমাকে কোন দিক থেকে আন্টি বলে মনে হয়? ফাজিল, বাদর, বদমাইশি তোর একটা ছেলে। তুই আমাকে কি করে আন্টি বললি? আজকে তোর খবর আছে, শয়তান ছেলে একটা। আল্লাহ গো, আমি তো এখনই মনে হয় এখানে বসে হিসু করে দেব। মেয়েটা যেভাবে রেগে আছে, আমি কোনো রকমে শার্টের কলারটা মেয়েটার হাত থেকে ছাড়ে নিলাম। ফোনটা যাক যেখানে ইচ্ছা, কী আর করব, যা চলে গিয়েছে তা নিয়ে ভেবে লাভ নেই, যান বাঁচানো ফরজ। ফোনটা তো ড্রেনে পড়ে গিয়েছে, ফোনটা কি আর তোলা সম্ভব? আমি শার্টের কলারটা কোনো রকমে ছাড়িয়ে দৌড়ে বাইকের কাছে গেলাম। মেয়েটা রেগে আমার কাছে আসার আগেই বাইকটা স্টার্ট দিয়ে সোজা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। ধো ছাতা, কী আর ফাইল আনবো, যান নিয়ে আগে বাঁচি, তারপর দেখে নেব। আমি আর আব্বুর বন্ধুর বাসার ভেতরে প্রবেশই করলাম না। মনে মনে শুধু দারুণ হারামজাদাকে গালি দিয়েছি। আমাকে ভেতরে প্রবেশ করতে দিল না। অচেনা মানুষের নাকি প্রবেশ করা বারণ। ওর পুটকি দিয়ে গরম ডিম ভরে দেব। আমাকে ভেতরে ঢুকতে দিল না। কথাগুলো ভাবছি আর দারোয়ানটাকে গালি দিচ্ছি। আল্লাহ আমাকে মনে হয় আজকে বাঁচিয়ে দিয়েছে। এসব ভাবছিলাম, ফোনটা তো নষ্ট হয়ে গেল ড্রেনে পড়ে। কী আর করার আছে? আমি বাইকটা নিয়ে বাসার সামনে এসে দাঁড়ালাম। এতক্ষণে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে, দুপুরে খাওয়াটাও খাইনি। বাসার সামনে আসতেই আমাকে দেখে আম্মু বলে ওঠে, আরে, তোর আবার ফোনে কি হলো? তোকে কতবার কল করেছি যে ফাইলটা আনার কোনো প্রয়োজন নেই, তুই দেখি ফোন ধরছিলি না। ফোনটা কোথায়? এরপর কিছুক্ষণ পর তো দেখি ফোন সুইচ অফ বলছে। বুঝলাম না, ফোনে কিছু হয়েছে নাকি, নাকি তোর আবার কিছু হয়েছে। আমি তো খুব টেনশনে ছিলাম। তোর বাবাকে শুধু শুধু বকা দিচ্ছিলাম যে শুধু শুধু ছেলেটাকে এত দূরে পাঠিয়েছি তোমার জন্য, একটা ফাইল নিয়ে আসার জন্য। এখন বলছো ফাইলটা আগেই পাঠিয়ে দিয়েছি, শুধু শুধু ছেলেটাকে কষ্ট দিয়েছো। এসব বললাম তোর বাবাকে, আর তুই এখন এসেছিস। যাক, তোর বাবা এখন দুশ্চিন্তা মুক্ত হয়েছে। কল করে জানিয়ে দিচ্ছি। কিন্তু এই অবস্থা কেন? হাঁপাচ্ছিস কেন? আরে আরে আর বলো না, একটা মনে হয় ডাইনির সামনে পড়েছিলাম। আর আমার ফোনটা তোমাকে কি বলবো, ওই শালা দারোয়ান আমাকে বাসার ভেতরে প্রবেশ করতেই দিচ্ছিল না। আর আমি ফোন বের করে কল করব, ফোনটা তখনই ড্রেনে পড়ে গিয়েছে। কী আর করার আছে, সামনে একটা ডাইনি পড়ে গিয়েছো। আল্লাহ পাক ওই ডাইনির হাত থেকে বাঁচিয়েছে। গাড়িটা নিয়ে কোনো রকমে চলে এসেছি। কী আর করার আছে? ওপরে গিয়ে আমি ফ্রেশ হয়ে আম্মুর ফোনটা নিয়ে আবার সব কিছু লগ ইন করলাম। দেখি এই 4 ঘন্টার ভেতরে অনেকগুলো কল এসেছে। ফোন লিস্টে তাকিয়ে দেখি রাহাত অনেকগুলো কল করেছে। অচেনা নাম্বার থেকেও কয়েকটা কল আছে। অবশ্য নম্বরটা চেনা জানা নেই।
তাই আমি কল করিনি। আমি টেবিলে এসে খাবার খেয়ে ওপরে গেলাম। এরপর আবার ফোনটা বেজে ওঠে। ফোনটা রিসিভ করতেই তখন ওপাশ থেকে গালি দিয়ে একজন বলে ওঠে, আরে কী সব বলছিস তুই? তোর মাথা খারাপ হয়ে গিয়েছে? ফোনটা কোথায় ফেলেছিস তুই? আচ্ছা বাদ দে, যা গিয়েছে এসব নিয়ে ভাবার প্রয়োজন নেই। এখন এক কাজ কর, আয় ফ্রেশ হয়ে আয়, আমি তোর জন্য খাবার বাড়ছি। সেই কখন খাবার খেয়েছিস আর এখনও না খেয়ে বসে আছিস? যা ফ্রেশ হয়ে আয় তাড়াতাড়ি। কী আর করার আছে। ওপরে গিয়ে আমি ফ্রেশ হয়ে আমার ফোনটা নিয়ে আবার সব কিছু লগ ইন করলাম। দেখি এই 4 ঘন্টার ভেতরে অনেকগুলো কল এসেছে। ফোন লিস্টে তাকিয়ে দেখি রাহাত অনেকগুলো কল করেছে। অচেনা নাম্বার থেকেও কয়েকটা কল আছে। অবশ্য নম্বরটা চেনা জানা নাই, তাই আমি কল করিনি। আমি টেবিলে এসে খাবার খেয়ে ওপরে গেলাম। এরপর আবার ফোনটা বেজে ওঠে। ফোনটা রিসিভ করতেই তখন ওপাশ থেকে গালি দিয়ে একজন বলে ওঠে, এই শালা, কতগুলো কল করেছি তোকে, হ্যাঁ? একটা ফোনও রিসিভ করিস নাই। কিছুক্ষণ পর তো দেখি ফোনটা বন্ধ। হয়েছে এটা কি? তোর ফোন তো কখনো বন্ধ থাকে না। হ্যাঁ, তাহলে ফোন ধরছিলি না কেন? আর ফোনটা বন্ধ ছিল কেন? আসলে বিষয়টা এমন না। এরপর আমি সব কিছু খুলে বললাম রাহাতকে। সব কিছু শুনে হারামজাদা হাসতে লাগলো। শালা, তোর উপর ঠাডা পড়ুক, আমার এইসব জিনিস নিয়ে তুই মশকরা করিস? শালা কি বলবো, আমার তো আত্মার পানি শুকিয়ে গিয়েছিল মেয়েটার রাগ দেখে। এত রাগী মেয়ে মনে হয় কখনো দেখিনি আমি। বাবা, এমনিতেই কি বলবো, কিন্তু মেয়েটা হেব্বি সুন্দরী ছিল। যে কোনো ছেলে প্রথম দেখলেই ফিদা হয়ে যাবে। প্রথম দেখে তো আমিও ক্রাশ খেয়েছিলাম, কিন্তু এমন ডেঞ্জারাস রূপ দেখে ভয়ে গলা শুকিয়ে গিয়েছিল আমার। আচ্ছা, ওসব বাদ দে। তাহলে আগামীকাল তোরা পুরো ফ্যামিলি যাচ্ছিস, মানে তোর আব্বুর বন্ধুর মেয়ের বিয়েতে? এমনটাই তো আব্বু বলেছে। আর জানিস তো, আজ না গেলে মনে হয় পেছন দিয়ে পিটুনি তো দেবে একটা। আর হ্যাঁ, এখন বের হবি নাকি? রাত তো অনেক হয়েছে। আরে না, আমার আম্মু তো পেটাইয়া একবার চামড়া খুলে ডিগডিগে বাজাবে। শালা সবসময় মায়ের খাওয়ার ফন্দি তোর, তাই না? ওই দিন আম্মুকে উল্টাপাল্টা বুঝিয়ে আমাকে বকা খাওয়াইছিস, আর আজকে এখন বাসা থেকে বের করে কি একটা কাণ্ড করবি। আমি তোকে চিনি না শালা, তুই শুধু আমার পিছনে লেগে থাকিস। আমার পিছন দিয়ে কখন যে বাস দিস আল্লাহ জানে। শালা তোকে বিশ্বাস নেই, তুই শালা আমার জীবনের শত্রু হয়ে দাঁড়িয়েছিস। আমার সাথে এত বড় একটা মিথ্যা কথা তুই বলতে পারলি? আমি তোর শত্রু? কী যে বলিস বন্ধু, আমি হচ্ছি তোর জানের জান, ইয়ার দোস্ত। তোর আর আমার বন্ধুত্ব যেন মোস্তফা সিনেমা। ভাই, নাটক করার প্রয়োজন নেই। বাংলা সিনেমার মতো ইলিয়াস কাঞ্চনের সেই গানটা আমাকে শোনানো লাগবে না। আমি ভালোই জানি এখন তুই বলবি মোস্তফা মোস্তফা, ডোন্ট ওয়ারি মোস্তফা, তোর আমার বন্ধুত্ব, এগুলো আমাকে আর বলে বোঝানো লাগবে না। তুই কত নম্বর হারামজাদার ফাজিল, তা আমি খুব ভালোই জানি। এত বড় অপমান তুই আমাকে করতে পারলি? তুই হচ্ছিস আমার একমাত্র দোস্ত। এত অপমানে কি মানুষ মারা যায় না? না বন্ধু, না। এই অপমানের জেরে আমি আর জেগে থাকতে চাই না, এখন ঘুমিয়ে পড়ি। দূর হালা, আমি ভেবেছিলাম তুই এখন আরও বলবি যে কচু গাছের তলে ফাঁসি দিয়ে নিজের আত্মহত্যার জীবনটা নিজেই বিলিয়ে দিবি, আর শহীদ হয়ে সবাইকে বলবি যে নিজের বন্ধুর জন্য কচু গাছের তলে ফাঁসি দিয়েছি। শালা, তার থেকে তো ভালো কলা গাছের সাথে ফাঁসি দে। তাই একটু শক্তপোক্ত হবে, তোর গলার মধ্যে একটু প্যাঁচ তো লাগবে, হারামজাদা একটা। তোর হালা। এরপর আমি আর রাহাত কিছুক্ষণ কথা বলে ফোনটা কেটে দিই। তারপর আমি ঘুমিয়ে পড়ি। কি গো, কি হলো? রেডি হয়েছো নাকি? আমাদের তো এখনই বের হতে হবে। ওখানে যেতে সময় লাগবে না? আমাদের ওখানে যেতে তো সন্ধ্যা হয়ে যাবে। আর তোমার ছেলে কোথায়? তোমার ছেলে নবাবজাদ আজকে মনে হয় পড়ে পড়ে ঘুমোচ্ছে। ঘুম থেকে উঠবে না নাকি? আমাদেরকে তো এখনই যেতে হবে। ওকে ঘুম থেকে উঠে রেডি হতে বলো, তাড়াতাড়ি বলো। ওর আবার তো স্টাইল করতে করতে আরও 2 ঘন্টার সময় লেগে যাবে। এখনই আমাদেরকে বের হতে হবে, যেতে যেতে তো সন্ধ্যা হবে। আরে তোমার জন্য ছেলেটা সারাদিন বাইক চালিয়ে গিয়েছে, আবার কষ্ট করে চলে এসেছে, আর তুমি বলছো ছেলেটাকে যে পড়ে পড়ে ঘুমাচ্ছে? তোমার জন্য কষ্ট করেছে আর শুধু শুধু ছেলেটাকে কথা শোনাচ্ছ। তুমিও না। আমি যাচ্ছি ওকে ঘুম থেকে তোলার জন্য। মাথায় পাগড়ি পরেই তো আমি বর সেজে যাব রে তোমার বাড়ি। ঘোড়ার গাড়ি চড়েই তো আমি বর সেজে যাব রে তোমার বাড়ি। আমি লাল শাড়ি পরে বসে আছি, বউ সেজে যাবো রে তোমার বাড়ি। পালকি চড়ে আমি বউ সেজে যাবো রে তোমার বাড়ি।
এখনো ঘুমিয়ে আছিস বাবা? ঘুম থেকে উঠছিস না? তাড়াতাড়ি ঘুম থেকে ওঠ, রেডি হয়ে নে। আমাদেরকে তো আবার যেতে হবে। তোর আব্বু না হলে বকাবকি করবে। তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড় বাবা। আমাদেরকে এখনই যেতে হবে, কারণ সন্ধ্যা হয়ে যাবে না হলে। তাদের বিয়ে বাড়িতে যেতে হবে। অলরেডি সবাই চলে গিয়েছে, আমরা এমনি লেট করে ফেলেছি। ইস, আমি আর আমার ওই সুন্দরী মেয়েটা, মানে যার সাথে ঝগড়া হয়েছে, আমরা দুজন গান গাইতেছি, আর আমি কোলবালিশটা জড়িয়ে ধরে খুব আদর যত্নে আছি। খুব একটা রোমান্টিক মুভমেন্টের মধ্যে ছিলাম। কোথা থেকে যে আম্মু এসে আম্মুর বকবক শুনে আমার ঘুমটা ভেঙে গেল। কোলবালিশটা নিচে ফেলে দিয়ে হাই তুলে আম্মুর উদ্দেশ্যে বলে উঠলাম, ধুর আম্মু, তোমারও আর সব সময় হলো না আসার। কি সুন্দর একটা স্বপ্নের মধ্যে আছিলাম, কি আর বলবো। দুজনে একটা রোমান্টিক মোমেন্টে ছিলাম, তুমি এসে দিলে তো ঘুমটাই নষ্ট করে। শুধু শুধু ভালো লাগে না। কথাটা বলে ঘুম থেকে উঠে পড়লাম। এরপর ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। তখন আম্মু বলে ওঠে, এসব বাদ দে, তোর আব্বু নিচে অপেক্ষা করছে। তোর আব্বু যদি রেগে যায় তাহলে আমাকে আর এসে বলতে যাস না আমি কিছু জানি না। তোর আব্বুর রাগ সম্পর্কে ভালো করে জানিস। আমি নিচে গেলাম। আম্মুর কথা শুনে আমি তাড়াতাড়ি করে রেডি হতে লাগলাম। কিছুক্ষণ পর রেডি হয়ে আমি নিচে গেলাম। তখন আব্বু আমাকে দেখে বলে ওঠে, ওই তো ছেলে রেডি হয়ে গিয়েছে। যাই হোক, যাক, আমার ছেলেকে এখন প্রিন্সের মতো লাগছে। আর হ্যাঁ, তোকে ফোন করছি, ফোন বন্ধ কেন? কিছু হয়েছে নাকি ফোনের? আসলে আব্বু, ফোনটা আসার পথে গিয়ে নষ্ট হয়ে গিয়েছে, তাই ফোনটা বন্ধ আছে, একটা নতুন নিতে হবে। আচ্ছা ঠিক আছে, যাই হোক, একটা ফোন অবশ্য আমার বন্ধু আমাকে গিফট করেছিল, ওটা তাহলে তুই নিয়ে নে। নতুন নাকি মার্কেটে এসেছে ফোনটা, এটা তাহলে তুই এখন নিয়ে চালা। আমি না হয় আমার হাতে যেটা আছে এখন এইটাই চালাচ্ছি। আমার এত দামি আর ভালো ফোনের প্রয়োজন কে বল? এখন কি আর সেসব শখের বয়স আছে নাকি? যে 16 প্রোটাই আছে ওটাই আমি চালাচ্ছি। তুই না হলে 17টা চালা। বন্ধু দিয়েছিল তাই হাতে রেখে দিয়েছি। আব্বু এমনভাবে কথা বলছে মনে হয় ফকিরের মতো। এমনিতে একটু কিপটামি করে, ঠিক আছে, কিন্তু আমার বেলায় তেমনটা করে না, একটু দেখাচ্ছে আর কি। কিন্তু আমার বাবা চাইলে এমন ফোন 10-15টা কিনে হাতে রাখতে পারে, কিন্তু অপচয় আমার বাবার একদম মোটেও পছন্দ না। এরপর আর কি আমরা সবাই রওনা দিলাম আব্বুর বন্ধুর বাসায়। দেখতে দেখতে প্রায় সন্ধ্যা হয়ে যায়। এরপর আমরা একটা বিয়েবাড়ির সামনে এসে পৌঁছাই। বাড়িটা এত সুন্দর করে সাজিয়েছে যে কি বলবো। আশেপাশে পুরো এলাকাটা একদম বাতি দিয়ে আলোকিত করে রেখেছে। আমরা ওখান থেকে নামতেই দেখলাম একটা কিসে জানি সবাই বলাবলি শুরু করছে। তখন দেখলাম আব্বুর বন্ধু এক মাথা দাঁড়িয়ে বসে আছে, চোখে পানি। তখন আব্বু দেখলাম ওনার কাছে চলে গেল। আমি একপাশে দাঁড়িয়ে রইলাম আর আব্বুকে দেখলাম আব্বুর সাথে গিয়েছে। আমি আশেপাশের তাকিয়ে মেয়েদেরকে দেখছি। বাহ, অনেক সুন্দরী মেয়ে তো, দেখলেই মনটা জুড়িয়ে যায়। এইসব কথা ভাবছি। এরপর রাহাতকে একটা কল করলাম। কিরে হারামজাদা, ওখানে গিয়ে কি করছিস যে কল করলি? শালা মনে হয় কোনো উল্টা পাল্টা কিছু করেছিস, তার জন্য কল করেছিস। তোকে তো বিশ্বাস করতে নেয়। বলতো আসলে কলটা করার কারণটা কি? আসলে কি বলবো রে ভাই, এত সুন্দরী সুন্দরী রমণী দেখে আফসোস হচ্ছে তোর জন্য। তুই একটাও দেখতে পারলি না। এত সুন্দরী রমণীগুলো তাকিয়ে তাকিয়ে দেখছি। দেখ ভিডিও কলে কত সুন্দরীগুলো যাচ্ছে। আহা, যদি আমার বন্ধু একটা হতো তাহলে জীবনটা ধন্য হয়ে যেত, তাই না রে বল্টু আমার? হারামজাদা, নাটক ঠাপাও আমার সাথে না, নিজে মজা নিচ্ছ আর আমাকে এখানে বসিয়ে জেলাস ফিল করাচ্ছ। শালা একেবারে তোর মেন পয়েন্টের উপরে ঠান্ডা পড়ুক, আমি অভিশাপ দিচ্ছি। ওই শালা, ওই সব জায়গার দিকে অভিশাপ দিতে পারবি, কিন্তু ওই জায়গা দিয়ে অভিশাপ দিবি না শালা। এটা আমার ভবিষ্যৎ, ভবিষ্যতের দিকে কিন্তু আঘাত দিবি না। একবারে ধরে শালা তোকে তোর গোষ্ঠী উদ্ধার করে দিব। উল্টাপাল্টা কথা বলছিস কেন শুধু শুধু? কী রে বন্ধু, তুই এইভাবে বসে আছিস কেন? আর আশেপাশের মেহমানগুলো এইভাবে কী সব বলছে, আর অনেকে দেখছি চলে যাচ্ছে। হয়েছেটা কি? কিছুই তো বুঝলাম না। আর তোর চোখে জল কেন? কী হয়েছে আমাকে খুলে বল। আমি তোর কাছে এসেছি, বল হয়েছেটা কি? তোকে কেউ কিছু বলেছে? কেউ হুমকি দিয়েছে? কিছু হয়েছে বল। কার এত বড় সাহস এই শহরের মধ্যে, কার এত বড় কলিজা যে তোকে কিছু বলবে? না রে বন্ধু, আমার সব কিছু শেষ হয়ে গিয়েছে। আজকে আমার মেয়ের বিয়ে, কিন্তু ছেলেটা পালিয়ে গিয়েছে অন্য একটা মেয়ে নিয়ে। এখন আমি সমাজের মধ্যে আমার মেয়েটাকে নিয়ে মুখ দেখাবো কি করে? আমি তো বরবাদ হয়ে গিয়েছি বন্ধু। এখন আমার মেয়েকে বিয়ে করবে কে?
আমি পুরো নিঃস্ব হয়ে গেলাম। আমার মান সম্মান সব ধূলিসাৎ হয়ে গেল। আমার এত টাকা এত অর্থ দিয়ে কি করব যদি আমার মেয়ের মান সম্মান না বাঁচাতে পারি? এবার মান সম্মান আমি যদি না বাঁচাতে পারি, আমি বাবা হয়ে সন্তানের এত বড় একটা দুর্ঘটনা ঘটালাম। সব দোষ আমার, আমি না জেনে বুঝে এইসব কিছু করতে গিয়েছি। মানে এইসব কি বলছিস তুই? আর তুই এমন করছিস কেন? তোর মেয়ের মান সম্মান চলে যাবে মানে? আমি বেঁচে থাকতে আমার বন্ধুর কখনো মান সম্মান নষ্ট হতে দেব না। আমি আছি তোর পাশে সব সময়, আর সারা জীবন থাকব। তুই চিন্তা করছিস কেন? তোর মেয়ের বিয়ে হবে আজকে, আর এই অনুষ্ঠানেই বিয়ে হবে। আমার ছেলের সাথে তোর মেয়ের বিয়ে হবে। কিন্তু তোর ছেলে কি আমার মেয়েকে বিয়ে করতে রাজি হবে? তোর এসব কিছু ভাবতে হবে না, এগুলো নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই। আমি সব কিছু রেডি রাখছি। তুই আগে ওর জন্য পাঞ্জাবি আর শেরওয়ানি সব কিছু রেডি করে রাখ। আমি ওকে রুমে পাঠিয়ে দিয়েছি ওর আম্মুকে সাথে করে। ও রেডি হয়ে এখন স্টেজে বসবে, আর বিয়ের সব কিছু আয়োজন শুরু কর তুই। এসব নিয়ে তুই টেনশন করিস না, সব কিছু ঠিক হয়ে যাবে। আর এগুলো নিয়ে কোনো চিন্তা করার কোনো প্রয়োজন নেই। বন্ধু, সবসময় বিপদে তুই পাশে দাঁড়িয়েছিস আমার। তুই আমার সত্যিকারের প্রকৃত বন্ধু। তুই আমার প্রকৃত বন্ধু রে। শান্ত হ বন্ধু, এখন কাদার সময় না। সব কিছু তো এখন গুছিয়ে নিতে হবে। তুই চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। আমি কিছুক্ষণ কথা বলি রাহাতের সাথে, এরপর কলটা কেড়ে দিয়ে আমি দাঁড়িয়ে আছি এক পাশে। তখনই দেখলাম আব্বু আমার কাছে আসে, পাশে আম্মু আছে। এরপর আব্বু আমার কাছে এসে আমার উদ্দেশ্যে বলে ওঠে, আবির, মা বাবা এদিকে আসো। আমি জানি তুমি কথাটা শুনে একটু নার্ভাস হবে, কিন্তু তুমি জানো ভালো করে কখনো কোনো সিদ্ধান্ত আমি ভুল করিনি, না ভেবে চিন্তে নিইনি। যাই হোক, মেন কথায় আসি। আমি এখানে এসেছিলাম আমার বন্ধুর মেয়ের বিয়েতে তোমাকে নিয়ে আসতে। হয়তোবা তার ছোটো মেয়ের সাথে তোমার সম্পর্কে কিছু কথা বলতে চেয়েছিলাম তোমাকে, কিন্তু দুর্ভাগ্যবশত একটা দুর্ঘটনা হয়ে যায়, যার জন্য সেই বিষয়ে আমি আর সামনে যেতে পারলাম না। কিন্তু এখন আমার বন্ধু যে পরিস্থিতিতে আমি বুঝতে পারলাম এখানে আমার বন্ধুর পাশে দাঁড়ানো সব থেকে জরুরি মনে হয়েছে। আমি চাই তুমি আমার বন্ধুর মেয়েকে বিয়ে করো, আর এটাই আমার ফাইনাল সিদ্ধান্ত। আব্বু কথাটা বলে সোজা হাঁটা ধরলো, আর কোনো কথা বললো না। আব্বুর কথা শুনে তো কিছুই বুঝলাম না, মাথার ওপর দিয়ে চলে গিয়েছে। মানে আব্বু কি বলছে এসব? আমি তার বন্ধুর মেয়েকে বিয়ে করবো মানে? আজকে তার বন্ধুর মেয়েরই তো বিয়ে, আর আমরা সেই বিয়ের জন্য সেই অনুষ্ঠানে এখানে এসেছি। আর বলছে আমি বিয়ে করব? কাকে বিয়ে করব? তার তো বিয়ে হচ্ছে। আমার এইসব প্রশ্ন মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। আম্মুর দিকে তাকিয়ে আছি, আম্মুকে ইশারা করে জিজ্ঞাসা করার চেষ্টা করছি যে কি হয়েছে। তখন আম্মু আমার হাত ধরে একটা রুমে নিয়ে যায়, আর আমার উদ্দেশ্যে বলে ওঠে, দেখ বাবা, সব কিছু তোকে খুলে বলার এখন সময় নেই। এতটুকু বলছি, আমি তোকে যে তোর আব্বুর মান সম্মান তুই বাঁচাতে পারিস, কারণ তোর আব্বু তোর আঙ্কেলকে কথা দিয়েছে নীলার আজকে বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু সেই ছেলেটা পালিয়েছে। তাই তোর আব্বু কথা দিয়েছে তোর সাথে নীলার বিয়ে হবে। তাই এগুলো পরে রেডি হয়ে নে। আর তোর আব্বুকে তুই ভালো করে জানিস, কখনো সে দ্বিতীয় কথা বলার মানুষ না। তাই তুই তোর আব্বুর রাগটা ভালো করে জানিস। রেডি হয়ে নে বাবা। আম্মুর কথা শুনে ধপাস করে বসে পড়লাম। কি বলছে কি আম্মু? আমি রেডি হয়ে নিব? আরে আম্মু কি বলছো তুমি? আব্বু আর এসব কি বলছে? আমি ওই মেয়েটাকে বিয়ে করব? আমার থেকে 5 বছরের বড় মেয়েটা, তার থেকেও এত রাগী একটা মেয়ে, আমি ওকে বিয়ে করতে যাব কেন? সবই ঠিক আছে, কিন্তু কিছু না বলে হঠাৎ করে কথাটা দিয়ে দেওয়া আর আমার সাথে তার বিয়ে, এইসব কি করে মানা যায়? ওর একবার পালিয়েছে, তাই বলে কি আমি বলি পাঠা হতে যাব? আমি ওকে বিয়ে করব? কী সব বলছো আম্মু তুমি? তখনই আব্বু কাছে এসে বলে ওঠে, দেখো, কথা বেশি বলতে পারবো না, তুমি রেডি হয়ে নাও। এটাই আমার ফাইনাল কথা, আর বাড়তি কথা বলতে চাই না আমি। আব্বুর কথাটার মধ্যে ভয় লুকিয়ে ছিল, তাই আর কিছু বলতে পারলাম না। ভয়ে আমি রেডি হয়ে স্টেজে গেলাম। দেখতে দেখতে বিয়ের কাজটা সম্পন্ন হয়ে যায়। আমি এখন পর্যন্ত আমার বিয়ে করা স্ত্রীর মুখও দেখতে পেলাম না। এমনিতেই ছোটোবেলায় দেখেছি নীলা আপুকে, দেখতে হেব্বি সুন্দরী ছিল। এখনও আগের মতোই আছে নাকি বুড়ি হয়ে গেছে জানি না। বয়সও তো আমার থেকে 5 বছরের সিনিয়র। দেখতে কেমন আমি বলতে পারবো না, হয়তোবা দেখতে আগের মতো নেই, কারণ বয়সের চাপে অনেক মেয়েরা চেহারা পরিবর্তন হয়ে যায়। এসব কথা ভাবছি, হায় রে, এসেছি বিয়ে খেতে, এখন করছি বিয়ে, এটা মানা যায়? এসব ভাবছি আর চোখ দিয়ে পানি পড়ছে।
আমার এমন দৃশ্য দেখে মানুষ হয়তো বা অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। সারা জীবন দেখে এসেছি মেয়েরা কান্না করতে, কিন্তু আজকে দেখছি ছেলে কান্না করছে। আমার আম্মু অনেক বোঝানোর চেষ্টা করছে, কিন্তু আমার চোখ দিয়ে পানি পড়ছে। কী আর করব। এরপর আমি গাড়িতে উঠে বসি। এরপর আমার পাশে আমার বিয়ে করা স্ত্রী উঠে পড়ে। গাড়িটা নিজের আপন গতিতে চলতে লাগলো। দেখতে দেখতে বাড়ির সামনে এসে পৌঁছালাম। বাড়ির ভিতরে প্রবেশ করলাম। বাহ, নতুন বউকে নিয়ে তারা শুরু করে দিয়েছে ঢাকঢোল বাজানো। যে যার মতো উল্লাস করছে। আর এদিকে নিজের ছেলে যে না খেয়ে বসে আছে তার কোনো ঠিক নেই। একপাশে দাঁড়িয়ে আছি, তখন আম্মু বলে ওঠে, কিরে, দরজার সামনে এখানে খাম্বার মতো দাঁড়িয়ে আছিস কেন? দেখছিস না ঘরের নতুন বউ এসেছে, ওকে একটু আপ্যায়ন করতে হয়। এখানে দাঁড়িয়ে না থেকে যা, একটু ছাদে যা, যখন সময় হবে ডাক দিব তোকে। বারে বাহ, এইটাই হচ্ছে মনে হয়। নিজের ছেলের পাত্তা নেই, অন্য মেয়েকে নিয়ে পড়ে আছে। নিজের ছেলে যে এখনও পর্যন্ত খাবার খায়নি তার কোনো খবরই নেই, অন্য মেয়েকে নিয়ে পড়ে আছে। এটাই হচ্ছে মনে হয় মায়ের ভালোবাসা। আসলে মেয়েরা সব পারে। আমার আম্মুকে দখল করে নিয়েছে এই দুষ্টু ডাইনিটা। কথাটা বলে ওখান থেকে পাঞ্জাবি শেরওয়ানি পরা অবস্থায় আমি বাসা থেকে বের হয়ে যাই। তখন হঠাৎ করে দেখলাম গলিতে রাহাত আমাকে পাঞ্জাবি শেরওয়ানি পরা অবস্থায় দেখে খুব অবাক হয়ে আমার দিকে এগিয়ে এলো। এরপর আমার উদ্দেশ্যে একগাল হাসি দিয়ে বলে ওঠে, কিরে বন্ধু, তোর এমন অবস্থা কেন? আর পাঞ্জাবি শেরওয়ানি গায়ের মধ্যে বুঝলাম না। তুই না বিয়ে খেতে গেছিলি, আর আগামীকাল সকালে আসার কথা। আমি তো এখানে এসেছিলাম একটু আড্ডা দিব ভাবছিলাম, আর তুই বাসা থেকে বের হয়েছিস, তাও আবার এইসব পরে। তুই কখন এলি? আর গায়ের মধ্যে এসব কি? নাকি বিয়ে করতে গিয়ে নিজেই বিয়ে করে নিয়ে এসেছিস? কাহিনিটা কি? ওখানে দেখে কি আর নিজেকে কন্ট্রোল করতে পারলি না? সত্যিই কি একটা চালিয়ে দিলে? চুপ কর, তোর মুখে খালি এসব আজাইরা কথা চলে। আর কোনো ভালো কিছু নাই তোর মধ্যে, তাই না? কথাটা বলে আমি রাহাতকে নিয়ে টং দোকানে গেলাম। 4 বন রুটি নিয়ে খেতে লাগলাম। আমার এমন অবস্থা দেখে রাহাত বলে ওঠে, কিরে, হয়েছেটা কি তোর? মনে হয় কিছু খাওয়া হয়নি। হয়েছেটা কি সেটা তো বলবি। আর হয়েছে কি, যা হওয়ার তাই হয়েছে। আমার তো 12টা বেজে গেছে। এরপর সব কিছু খুলে বললাম আমি রাহাতকে। সব কিছু শুনে রাহাত হারামজাদা হাসতে লাগলো। হাসতে হাসতে মনে হয় হারামজাদার অবস্থা খারাপ। হারামজাদা, এত হাসিস না। কখন হাসতে হাসতে পেট খারাপ করে ফেলবি তা নিজেও জানবি না। আরে ভাই কি বলবো তোর কথা শুন। আরে ভাই কি বলবো তোর কথা শুনে? কি হাসবো নাকি কান্না করবো, নাকি শুয়ে শুয়ে এখন বসে বসে আমি কিলবিল করবো ভাবতেছি? তুই এমন কথা বলছিস? আরে মানুষের তো 7 জন্মের ভাগ্য একটা সুন্দরী সিনিয়র মেয়ে বিয়ে করা, আর তুই একটা সিনিয়র মেয়ে বিয়ে করেছিস, তাও আবার এমন রোমান্টিক মোমেন্টে। এর থেকে ভালো কিছু আর হতে পারে? তো শালা, ওকে বলে তো দেখি নিজের মান সম্মান আরও নষ্টই হলো। শালা মন চায় একটা লাথি মারতে। শুধু সিরিয়াস মোমেন্টে হাসাহাসি। আমাদের দুজনের কথার মধ্যে ফোনটা বেজে ওঠে। দেখি আব্বু কল করেছে। ফোন রিসিভ করে কর্কশ ভাষায় আব্বু বলে ওঠে, কি ব্যাপার আবির, তুমি এখনো বাইরে কি করো? তোমার জন্য তোমার আম্মু খাবার বেড়ে রেখেছে, আর মেয়েটা এখনো রুমের মধ্যে একা বসে আছে, আর তুমি বাইরে বসে আড্ডা দিচ্ছ। তাড়াতাড়ি বাসুর ভেতরে আসো, আর কখনো বাইরে আড্ডা দেবে না, নিজের স্ত্রীকে কিছু না বলে। কথাটা বলে আব্বু কলটা কেটে দেয়। বাহ, আমার বাবা দেখি হিটলার বাবা। সব দায়িত্ব এখনই শাকচুন্নি মেয়েটার হাতে তুলে দিয়েছে। বারে বাহ, সব কিছু হাতেই নিল। এখন মনে হয় জীবনটাও শেষ করবে। আমি রাহাতকে বিদায় জানিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। বাসার ভিতরে প্রবেশ করতে আম্মু খাবার দেয়। খাবারটা খেলাম। সারাদিন তো আর খাওয়া হয়নি, কারণ সারাদিন মুখ বাহার করেছিলাম। খাবারটা খেয়ে নিজের রুমে প্রবেশ করব। কেমন জানি বুকের ভিতর একটা অন্যরকম ভয় কাজ করছে। ভিতরে কি প্রবেশ করব কি করব না, এইসব ভাবতে ভাবতে দ্বিধা সংকটের মধ্যে পড়ে গেলাম। এরপর সব কিছু দূরে ফেলে দিয়ে ভিতরে প্রবেশ করলাম। ভেতরে প্রবেশ করে দেখি খাটের উপর একটা মেয়ে বসে আছে, বেনারসি সাজে। মেয়েটার উদ্দেশ্যে বলে ওঠি, দেখুন, বিয়েতে যেভাবেই হোক না কেন মোটেও স্বাভাবিকভাবে হয়নি। আর এই বিয়েতে আমি একদমই আমার মত ছিল না। বিয়েটা আমাকে জোর করে করানো হয়েছে। আমি এই বিয়েতে একদমই রাজি ছিলাম না। কথাটা বলে শেষ করতেই পারলাম না। তখনই মেয়েটা দৌড়ে এসে আমার শার্টের কলারটা চেপে ধরে আমাকে খাটে ফেলে দেয়। এরপর আমার উপর উঠে আমার উদ্দেশ্যে বলে ওঠে, কি বলি তুই? তুই আমাকে মেনে নিবি না মানে? তুই তাহলে আমাকে বিয়ে করেছিস কেন? অন্যটা সরাতেই সামনে দেখলাম আর কেউ না, ওই দিনের ওই ঝগড়াটে ছেলেটা। তুই এখানে? মেয়েটা আমার বুকের উপর উঠে কথাটা বললাম। ভয়ে তো আমি চিৎকার দেবো ভাবছি, কিন্তু না, এটা তো আমার বাসা। আমি চিৎকার দেবো কেন? তাহলে তো মান সম্মান কিছুই থাকবে না।
তখনই মেয়েটা ঘোমটা ওঠাতেই আমি জোরে চিৎকার করে মেয়েটার উদ্দেশ্যে বলে উঠি, আপনি আপনি এখানে? আমি এখানে কেন সেটা বলার আগে তুই বল, তুই ফাজিল ছেলে এখানে কি করছিস? আমার বরের বাসার মধ্যে তুই কি করছিস এখানে? যা বাবা, আমার বাসা, আমার সব কিছু, আর আমাকেই বলছে যে আমি কি করছি? তখন মেয়েটা অবাক হয়ে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইল, এরপর আমার উদ্দেশ্যে বলে ওঠে, ও আচ্ছা, তাহলে তুই হচ্ছিস আমার পিচ্চি জামাই। আচ্ছা, আগে যা হয়েছে সব কিছু মাফ করে দিলাম, এখন থেকে আমি যা বলবো তোকে তাই শুনতে হবে, বুঝতে পেরেছিস? কি বললেই হলো নাকি? না, আমি কোনোভাবেই মানতে পারবো না। আপনি সব বলবেন আর আমাকে শুনতে হবে? এটা কি করে হয়? এমনিতেই জোর করে বিয়ে হয়েছে, আবার এইসব বলছেন? জোর করে সব কিছু পাওয়া যায় না, বুঝতে পেরেছেন? কি বললি তুই? আমার মুখের উপরে কথা বলছিস? এই নীলার মুখের উপরে কথা বলছিস? তোর তো সাহস কম না? কথাটা বলেই একটা ছুরি নিয়ে আবিরের গলার সামনে ধরলাম, এরপর ওর উদ্দেশ্যে বললাম, আর যদি একটা কথা বলিস তাহলে ছুরিটা একদম গলার মধ্যে নামিয়ে দেবো। আল্লাহ গো, এমন একটা ডেঞ্জারাস মেয়ে আমার কপালে ফেলে দিয়েছো। মা গো, তোমার ছেলে মনে হয় আর বাঁচবে না গো। তুমি তোমার ছেলেকে কোনো এক ডাইনির হাতে তুলে দিয়েছো। আমার তো হাত পা কাঁপতে শুরু করলো। ভয়ে কাঁপা কাঁপা কণ্ঠে আমি মেয়েটার উদ্দেশ্যে বলে উঠি, না না, এমন করো না প্লিজ। আমার রক্তের ফোঁটাগুলো দেখতে ভয় লাগে। এইসব আমার সামনে থেকে সরাও প্লিজ। তুমি যা বলবে তাই শুনবো, ঠিক আছে? আমি সব কিছু শুনবো। কথাটা বলে আমি ওখান থেকে উঠে পড়ি। এরপর বালিশটা আর কম্বলটা নিয়ে নিচে ঘুমানোর জন্য যাব, ঠিক তখনই আমার সামনে কোমরে হাত দিয়ে রাগীভাবে তাকিয়ে আছে নীলা। ওকে দেখেই তো আমি আবারও ক্রাশ খেলাম। বাহ, কি সুন্দর আমার বউটা, আর কি সুন্দর লাগছে বলে বোঝাতে পারবো না। কিন্তু এই মেয়েটাকে আমি যদি আমার স্ত্রী হিসেবে মেনে নেই, তাহলে আমার জীবনটা বরবাদ করে ফেলবে। এইসব কথাই ভাবছিলাম, তখন রাগী গলায় আমার উদ্দেশ্যে বলে ওঠে, তুই নিচে ঘুমাতে যাচ্ছিস কেন? মেয়েটা রাগীভাবে আমার দিকে তাকিয়ে আছে। আমার তো ভয়ে গলা শুকিয়ে গেল। তখন আমি মেয়েটার উদ্দেশ্যে বলে উঠি, জি আপু, আসলে আমার না এখানে ঘুমাতে সমস্যা নেই। আপনি ওপরে ঘুমান না, আমি নিচে ঘুমাই। কথাটা বলে শেষ করতে পারলাম না, ঠাস করে গালের ওপরে একটা থাপ্পড় বসে গেল। বাসরাতে কত ছেলের কত স্বপ্ন থাকে, আর আমার স্বপ্নটা শুরু হলো একদম থাপ্পড়টা নিয়ে। গালে হাত দিয়ে দাঁড়িয়ে রইলাম, ভয়ে কিছু বলতেও পারছি না। তখন নীলা আপু বলে ওঠে, থাপ্পড়টা দিয়েছি আমাকে আপু বলে ডাকার জন্য। নিজের স্ত্রীকে কেউ আপু বলে আর আপনি করে বলে? এখন থেকে তুই আমাকে শুধুমাত্র তুমি করে ডাকবি, বুঝতে পেরেছিস? আর আমাকে রাগানোর চেষ্টা করবি না। আর নিচে ঘুমাচ্ছিস কেন? স্বামী স্ত্রী কখনো আলাদা ঘুমায় নাকি? তুই সব সময় আমার সাথে ঘুমাবি, একই খাটে, বুঝতে পেরেছিস না? আমি আর কিছু বললাম না, ভয়ে সোজা খাটের উপর শুয়ে পড়লাম। নীলা দেখলাম বিছানা থেকে উঠে দাঁড়ালো। এরপর ওর জামা কাপড়গুলো চেঞ্জ করতে লাগলো। একটা নাইটি পরে আমার সামনে আসলো। এটা দেখার পর ওকে যে কি হট লাগছে বলে বোঝাতে পারবো না। আমি দেখেই তো আমার শরীরের মধ্যে কেমন জানি ঘাম চলে আসলো। এমনিতেই সুন্দরী, তার উপর আমার থেকে সিনিয়র বউ। এরপর আর কি বলবো, মাশাল্লাহ, আল্লাহ পাক বানিয়েছেন। আমি তো দেখে নিজেকে কন্ট্রোল করতেই পারছি না। এরপরও ভয় লাগছে, কিন্তু নিজেকে স্বাভাবিক করে আমি শুয়ে ঘুমিয়ে পড়লাম। তখনই মাঝরাতে বুকের ওপর ভারী কিছু অনুভব করলাম। দেখতে পেলাম নীলা আমাকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। আমি ওকে ছাড়ানোর অনেক চেষ্টা করলাম, কিন্তু যত ছাড়ানোর চেষ্টা করছি ও যেন আরও শক্ত করে আমাকে জড়িয়ে ধরে থাকে। কী আর করার আছে, আমি ঘুমিয়ে পড়লাম, আর নীলা যেন আরামে আমার বুকে শুয়ে আছে। সকালে ঘুম থেকে উঠে দেখি আমি আবিরের বুকে শুয়ে আছি। তখন ওকে ঘুমন্ত অবস্থায় কি সুন্দর লাগছে বলে বোঝাতে পারবো না। আমি তো এক দৃষ্টিতেই পিচিটার দিকে তাকিয়ে আছি। বাহ, পিচিটা যে এত চঞ্চল এবং এত মায়াবী হয়ে যাবে জানতামই না। আসলে ছেলেদেরকে ঘুমন্ত অবস্থায় বেশ ভালোই লাগে। আজকে যদি আবিরকে না দেখতাম তাহলে জানতাম না। আমি কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে রইলাম। তখনই দরজার বাইরে থেকে আম্মুর ডাক শুনে আমি নিজেকে স্বাভাবিক করে ওয়াশরুমের উদ্দেশ্যে রওনা দিলাম। আমি না, তুমি কি বলো? আমার তো মনে হয় আবির আর নীলা ওদের দুজনকে ভালোই মানিয়েছে। যাই হোক, অবশেষে একটা জিনিস তো তোমার জন্য ভালো হলো। অন্তত তুমি তোমার ঘরে একটা মানুষ পেলে তো। তোমার পুত্রবধূ অনেক লক্ষ্মী একটা মেয়ে, ওর মতো মেয়ে হয় না। নীলাকে তো আমার অনেক আগেই পছন্দ ছিল, কিন্তু আমাদের ছেলের চেয়ে বয়সে বড় ছিল বিধায় ওর সাথে কোনো কথা বলতে পারি নাই। কিন্তু যেভাবেই হোক, অবশেষে ও তোমার ঘরের বউ হিসেবে আসতে পেরেছে। এটা তুমি ঠিক বলেছ। নীলার হাতের চা খুবই ভালো। আসলে রান্নাবান্না মেয়েটা যে এত সুন্দর করে করতে পারে তা আমার আগে জানা ছিল না। মেয়েটা আসলেই খুব লক্ষ্মী, ঘরের কাজও খুব ভালো করে জানে। অফিসের কাজ যেমন করতে পারে, ঘরের কাজও তেমন করতে পারে।
এখন আমাদের ওই ছেলেটাকে যদি একটু শিখিয়ে দেয় তাহলেই হয় আর কি। সকালবেলা জানালা দিয়ে সূর্যের আলো পড়তেই চোখে ঘুমটা ভেঙে যায়। চোখ ডলতে ডলতে সামনে তাকিয়ে দেখি ড্রেসিং টেবিলের সামনে কেউ পেছন ঘুরে চুলগুলো ঠিক করছে। পেছন থেকে তাকে দেখতে যেন আমার কাছে বেশ ভালোই লাগছে। গতকাল রাতের কথা ভুলেই গেলাম। হঠাৎ করে মনে হলো মেয়েটা আমার রুমে কী করছে। চিৎকার করব ঠিক তখনই আমাকে ঘুম থেকে উঠতে দেখে নীলা সামনে চলে আসে। আমি চিৎকার করতে যাব তখনই ও আমার মুখটা চেপে ধরে বলে ওঠে, তুই চিৎকার করতে যাবি কেন? আর এভাবে ঘাবড়ে গিয়েছিস বা কেন? কি হয়েছে তোর? আপনি আপনি এখানে কি কি করছেন আমার রুমের মধ্যে? আম্মু আম্মু এই মেয়েটা কোথা থেকে আসলো? তখনই আমার মাথার মধ্যে একটা থাপ্পড় দিয়ে মেয়েটা বলে ওঠে, তোর কি মাথার মধ্যে বুদ্ধি বলতে কিছু আছে, নাকি স্মৃতিশক্তি হারিয়ে গেছে? গতকাল আমাদের বিয়ে হয়েছে, ভুলে গেলি নাকি তুই? তুই তো গতকালকে ঘটনা আমি কি করে ভুলে গেলাম? গতকালকে রাতের ঘটনাগুলো মনে পড়তেই ভয়ে চুপ করে রইলাম। নীলাকে যেন অপরূপ সুন্দরী লাগছে। ভেজা চুলের ওর দিকে তাকাতেই পারছি না, কি হট লাগছে বলে বোঝাতে পারবো না। ওর নাভির নিচে তিলটি স্পষ্ট দেখা যাচ্ছে। আমি চোখ ফেরাতেই পারছি না, লজ্জায় মাথা নিচু করে রইলাম। নীলা আমার এমন অবস্থা দেখে আমার দিকে আরও এগিয়ে আসে। আমি একটু পেছনে সরে গেলাম। আমার এমন অবস্থা দেখেও মুচকি একটা হাসি দেয়। এরপর আমার শার্টের কলারটা চেপে ধরে। আমার ঠোঁটের সাথে তার ঠোঁট একেবারে সামনে চলে আসে। নীলার নাকের গরম নিঃশ্বাস আমার মুখে পড়তে লাগলো। এরপর আমাকে অবাক করে দিয়ে নীলা ওর ঠোঁটটা আমার ঠোঁটের সাথে মিলিয়ে নেয়। প্রায় 2 মিনিট পর আমাকে ছেড়ে দেয়। আমি হাঁপাতে লাগলাম। তখন নীলা বলে ওঠে, কেমন দিলাম? স্মৃতিশক্তি আবার ফেরত এসেছে তো, নাকি আরও দিতে হবে? যাই হোক, তাড়াতাড়ি রেডি হয়ে নাও, তোমার জন্য সবাই নিচে অপেক্ষা করছে। নীলা চলে যেতে লাগলো আর আমি পেছন থেকে ওর চলে যাওয়ার দিকে তাকিয়ে আছি। আমি যেন হাবলা গাবলার মতো দাঁড়িয়ে রইলাম। একটু আগে কি ঘটে গেল আমি আর কিছু ভাবলাম না। ওয়াশরুমে চলে গেলাম। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে আসলাম। আমি একটু বিরক্ত এসবের জন্য, কারণ আমি এসবের জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। আমি বিয়েটাও করতে চাইনি। প্রথমত নীলা আমার থেকে সিনিয়র, এটাই হচ্ছে কারণ। এমনিতেও নীলা সবচেয়ে বেশি সুন্দরী। এক কথায় বলতে গেলে আমাদের ভার্সিটির মধ্যে সবার থেকে বেশি সুন্দরী। এর বর্ণনা তো আমি আপনাদেরকে এর আগেও দিয়েছিলাম। নীলা ছোটোবেলায় থাকতে সুন্দরী ছিল, কিন্তু এখন মনে হয় আরও দ্বিগুণ সুন্দরী হয়ে গিয়েছে। একদম কোনো তামিল সিনেমার নায়িকাদের থেকে কম না। নাস্তার টেবিলে খেতে বসলাম। ঠিক তখনই পায়ের মধ্যে কিসের যেন গোতলাকার শব্দ হলো। আমি চিৎকার করতে যাব ঠিক তখনই আম্মু বলে ওঠে, কি রে, কি হয়েছে? এভাবে চিৎকার করে উঠছিস কেন? কিছু হয়েছে নাকি? না আম্মু, পায়ের মধ্যে কিসে জানি খোঁচা লাগলো, তাই ব্যথা পেলাম। আম্মু মনে হয় বাসার মধ্যে অনেক বড় বিড়াল আছে, বিড়াল আবিরকে খোঁচা দিয়েছে। বাসার মধ্যে বিড়াল কোথা থেকে আসবে? আমাদের বাসাতে কোনো বিড়াল নেই। কী সব বলছিস তোরা? বুঝতে পারছি না। সুন্দর করে খাওয়া দাওয়া কর। আম্মু, আব্বু আর নীলা তারা সবাই খাচ্ছে। বুঝতে আর বাকি রইল না যে এসব নীলাই করেছে। আরও মিটমিট করে হাসছে। আমি নাস্তাটা সেরে আব্বুর উদ্দেশ্যে বলে উঠি, আব্বু আমার ভার্সিটিতে যেতে হবে, সামনে আমার এক্সাম আছে, তাই আমাকে যেতেই হবে। কি বলছিস তুই? গতকালকে মাত্র তোর বিয়ে হলো আর আজকে তুই ভার্সিটিতে যাবি? মানে বুঝতে পারছি না। আচ্ছা ঠিক আছে, ভার্সিটিতে যাবি, সমস্যা নেই। তোকে নীলা নামিয়ে দেবে আর সাথে করে নিয়ে আসবে। না আব্বু, প্রয়োজন নেই, আমি যেতে পারবো। এতদিন তো আমি একাই যাই আর একাই আসি, তাহলে এখন দিয়ে আসার কারণটা কি? আমি যেতে পারবো, সমস্যা নেই। তুই যেতে পারবি সেটা আমি জানি, কিন্তু তোকে সাথে করে নিয়ে যাবি নীলামা। ওর সামনে অফিসে কাজ আছে, ও অফিসে যাতায়াতের সময় তোকে সাথে নেওয়া না করবে। ও আজকে একটা মিটিংয়ে যাবে, তোকে এখন রেডি হয়ে তাড়াতাড়ি বের হতে হবে, বুঝতে পেরেছিস? আর আমি কিছু শুনতে চাই না, ওর সাথে করে তোকে নিয়ে যাবে। আর হ্যাঁ, নীলা যা বলবে তাই শুনবি। দেখুন, আপনার আমার সাথে যাওয়ার কোনো প্রয়োজন নেই। ভার্সিটির মধ্যে যদি সবাই জানতে পারে আমি একটা সিনিয়র মেয়েকে বিয়ে করেছি, তাহলে সবাই হাসাহাসি করবে। সবাই কেন হাসাহাসি করতে যাবে শুনি? আর সিনিয়র মেয়েকে মানুষ কি বিয়ে করে না? না, আমি এত কিছু জানি না। আপনি আমার সাথে যাবেন না, এটাই শেষ। আব্বু বলেছে আপনার যাওয়ার প্রয়োজন নেই। কথাটা বলা শেষ করতেই পারলাম না, তখনই শার্টের কলারটা চেপে ধরে আমার উদ্দেশ্যে বলে ওঠে, আই, কি বলছিস তুই? তুই আমাকে কি বলতে চাচ্ছিস? হ্যাঁ, নীলার গতকালকে সেই রূপটা দেখে আমি ভয়ে একদম চুপ হয়ে গেলাম। বাবারে, এটা যেন একটা ডাইনি আমার ওপর ভর করতে চাচ্ছে। সুন্দরী হলে কি হয়েছে, কিন্তু আমার ওপর যে অত্যাচারটা করছে তার জন্যই তো আমি ভয় আছি। মুখ থেকে কিছু বলবো, কিন্তু তার বের করতে পারছি না। ভয়ে আমি একদম ঘাবড়ে গেলাম আর কোনো কথাই বললাম না।
আমি একদম সুন্দর বাচ্চাদের মতো নীলার পেছনে যেতে লাগলাম। এরপর আমি বাইকটা বের করব, তখন নীলা বলে ওঠে, বাইক বের করার কোনো প্রয়োজন নেই। আমরা দুইজনে আজকে গাড়িতে বা বাইকে কোথাও যাব না, আজকে রিক্সায় করে যাব আমি তোমার সাথে। আর তোমাকে ভার্সিটিতে পৌঁছে দিয়ে আমি রিক্সা করেই অফিসে যাব। আর এখন থেকে যাতায়াত আমি তোমার সাথে রিক্সাই করব, কারণ আমার রিক্সা চড়তে খুব ভালো লাগে। আর তোমার সাথে তো আরও বেশি ভালো লাগবে। কথাটা বলে আমি একটা রিক্সা দাঁড় করালাম। রিক্সায় আমি আর আবির দুজনেই উঠে বসলাম। আবির একটু আমার থেকে দূরে পাশে বসে আছে, কেন এখন একটু রাগই হচ্ছে। তাই পিচি বরটাকে টান দিয়ে আমার সামনেই চলে নিয়ে আসি। এরপর ওকে ভালো করে জড়িয়ে ধরি। আমি আবিরের কাঁধে মাথা রেখে শুয়ে আছি। নীলা আমার কাঁধে মাথা রেখে শুয়ে আছে। কিছু বলতেও পারছি না। আমার মনের ভিতরে অন্যরকম একটা ফিলিংস কাজ করছিল, বুঝে উঠতে পারছি না। নীলার অবাধ্য চুল মুখের সামনে চলে আসছিল। নীলার ঠোঁটের নিচে তিলটা বেশ ভালোই লাগছিল। হালকা খেয়াল করলাম, লিপস্টিক আর হালকা মেকআপে নীলাকে যে অপরূপ লাগছে বলে বোঝাতে পারবো না। আসলে মেয়েটার মধ্যে একটা অন্যরকম মায়া কাজ করে, কিন্তু মেয়েটা আমার থেকে সিনিয়র। এসব ভাবতে ভাবতেই আমার মুখ পিছিয়ে নেই। আমি সামনে তাকিয়ে আছি, কিছু বলতে পারছি না। আশেপাশের মানুষ আমাদের দিকে হা করে তাকিয়ে রয়েছে। আমি কিছুই বললাম না। ভার্সিটির সামনে এসে আমাকে আর নীলাকে এভাবে একসাথে দেখে সবাই তাকিয়ে রয়েছে। আমি ভার্সিটির সামনে নেমে পড়লাম। এরপর নীলা আমাকে বিদায় জানিয়ে ওর অফিসের উদ্দেশ্যে রওনা দেয়। আমি ভার্সিটির ক্যাম্পাসে প্রবেশ করতেই তখন দেখলাম রাহাত বসে আছে। আমি ওর কাছে গেলাম। এরপর আমাকে দেখে রাহাত বলে ওঠে, আরে বন্ধু, অবশেষে তাহলে ভার্সিটিতে এসেছিস। ভাবলাম মনে হয় ভার্সিটিতে আসবি না, কিন্তু দেখি চলে এসেছিস। আর হ্যাঁ, তোর বিয়ের বিষয়টা কিন্তু আমি সবাইকে বলে দিয়েছি, ট্রিট দিতে হবে। কিন্তু শালা নিজের সিনিয়র মেয়ে বিয়ে করে বসে রয়েছিস। আমার বেলায় কিছু বললেই নাকি তার ঠান্ডা পড়ে। হারামজাদা কথাকার, একটা সুন্দরী মেয়ে বিয়ে করে ফেলেছিস। আহারে, এমন একটা সুন্দরী মেয়ে যদি আমি পেতাম। থোর শালা, আমি নিজেই মরছি আমার জ্বালায়, হারামজাদা মজা করছে। শালা জীবনটা তেনা তেনা করে ফেললো আমার, আর তুই মস্করা করছিস। চল, ক্লাসের সময় হয়ে গিয়েছে। রাহাত আর আমরা দুজনেই ক্লাসের ভিতর প্রবেশ করি। ক্লাস শেষ করতেই তখনই দেখলাম ক্যাম্পাসের মাঝে অনেকগুলো ছেলে জড়ো হয়ে আছে। আমার চেনা জানা শত্রু আকাশ সহ। আমাকে দেখে আকাশ আর তার বাহিনী আমার উদ্দেশ্যে বলে ওঠে, কী রে আবির, আমাদের বড় ভাই, আমাদের পুরো ক্যাম্পাসের মধ্যে লিডার, সে কি করেছে জানিস? একটা বুইড়া মেয়েকে বিয়ে করেছে। আহারে বন্ধু, শেষমেশ একটা বুইড়া মেয়ে তোর কপালে জুটল। আহ, আফসোস হয়। আর তুই নাকি আমাদের ক্যাম্পাসের লিডার। শালার কপালটাই খারাপ, এই বয়সে একটা বুড়ো মেয়েকে বিয়ে করতে হয়েছে। তোরা কি বলিস? একটা মজার বিষয় না এটা? আকাশের মুখে এমন বাজে কথা শুনে মাথাটা অনেক গরম হয়ে যায় আমার। আমি তখনই আকাশের শার্টের কলারটা চেপে ধরি। এরপর ওর উদ্দেশ্যে বলে উঠি, তোর সাহস কী করে হয় আমাকে এইসব কথা বলার? আর তুই আমার স্ত্রীকে নিয়ে এইসব কথা বলছিস? তো ওকে তো আমি... আবির, এসব কী করছিস? স্যার, ওকে, এটা ভার্সিটি, এখানে ঝামেলা করিস না। এখানে স্যাররা যদি জানতে পারে তাহলে সমস্যা হবে। এখানে কোনো কিছু করিস না, শুধু শুধু আমারই ভুল হয়েছে। ওদের না জানিয়ে আমি এসব কিছু করে ফেলেছি, ওদেরকে আমি বলেছি, তার জন্য ওরা এখন তোকে এসব কিছু বলছে। মাথাটা এত পরিমাণ গরম হয়ে গিয়েছে, রাহাতকে একটা ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম। এরপর আকাশের নাক বরাবর একটা ঘুষি মারলাম। ওর পাশে যত চেলাফোলা ছিল সবগুলো ভয়ে দৌড়ে পালিয়ে গিয়েছে। ওরা ভালো করে জানে আমার রাগ সম্পর্কে। আমি একবার যদি রেগে যাই, কখনো কোনো মারামারির মধ্যে যাই, তাহলে দু চারটাকে এমনিতেই শুয়ে দিতে পারি। সে অ্যাবিলিটি আমার আছে। তাই ওরা ভয়ে ওখান থেকে দৌড়ে পালিয়েছে। আর এখন রাগ হচ্ছে আব্বুর প্রতি, কারণ ওই সিনিয়র মেয়েটার সাথে যদি আমার বিয়েটা না দিত, তাহলে সমাজের মধ্যে এভাবে আমার কথা শুনতে হতো না। আর রাত আমায় কিছু বলতে যাবে, ওকে থামিয়ে দিয়ে আমি রেগে সোজা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। বাসায় এসে আমি না খেয়ে রুমে বসে রইলাম। কিছুক্ষণ পর আব্বু আর আম্মু এসে বলল তারা কিছুদিনের জন্য বাইরে যাচ্ছে। আমি আর কিছু বললাম না, তারা চলে গেল। আমি নিজের রুমে বসে আছি। তখনই দরজার শব্দ। দরজাটা খুলতেই দেখলাম বাইরে দাঁড়িয়ে নীলা দাঁড়িয়ে আছে। তখন ও আমার উদ্দেশ্যে বলে ওঠে, আব্বু আম্মু নাকি কিছুদিনের জন্য বাইরে যাচ্ছে। আর ভার্সিটির মধ্যে কি হয়েছে, তুমি এভাবে রেগে আছো কেন? আর এভাবে হঠাৎ করে তুমি আমাকে কিছু না বলে ভার্সিটি থেকে চলে এসেছো? কি হয়েছে ভার্সিটির মধ্যে? কথা বলছো না কেন? কথাটা বলে আমি আবিরের হাতটা ধরতে যাব, ঠিক তখনই নীলা আমাকে ধরতে যাবে। ঠাস করে ওর গালের মধ্যে একটা থাপ্পড় বসিয়ে দিয়ে ওর উদ্দেশ্যে বলে ওঠে, ব্যাস, এনাফ, অনেক হয়েছে। আপনি নিজেকে কি ভাবছেন? হ্যাঁ, আপনি জানেন আপনার সাথে আমার বিয়েটা স্বাভাবিকভাবে হয়নি। তারপরেও আপনি কেন আমাকে স্বামী হিসাবে মানছেন?
আপনি আমাকে ভালো করে জানেন আমি আপনার থেকে 5 বছরের জুনিয়র। তারপরেও আপনি বারবার শুধু স্বামীর অধিকার নিয়ে আমার কাছে আসেন। আমি আপনাকে ভালোবাসি না, আপনি আমার থেকে সিনিয়র। এই সমাজের মধ্যে আমাকে কথা শুনতে হয় আপনার জন্য। আমি আপনাকে বিয়ে করে শুধু মানুষের সামনে কথা শুনতে পারবো না। আজকে আপনার জন্য ভার্সিটিতে আমাকে অপমান হতে হয়েছে, আর আমি চাই না অপমানিত হতে। আর আপনি বারবার শুধু আমার সামনেই আসেন। আপনি বোঝেন না কেন এসব কিছু, যে আমি আপনাকে ভালোবাসতে পারবো না, আর আপনি আমার থেকে বয়সে বড়। এসব কিছু জেনেও কেন বারবার আপনি আপনার অধিকার দেখাতে আসেন? আবিরের মুখে এমন কথা শুনে চোখ দিয়ে পানি পড়তে লাগলো। আমি ওর দিকে অশ্রু চোখে তাকিয়ে আছি। আমার যেন এখন বুকটা ফেটে যাচ্ছে। আমি জীবনে এমন কিছুই চাইনি, শুধু একটা ভালোবাসাই চেয়েছি, যেই ভালোবাসা নিজের স্বামীর কাছ থেকে চেয়েছিলাম। কিন্তু আফসোস, আমার ভালোবাসা কখনো কেউ বোঝেনি। আমি শুধু একটু ভালোবেসে সুখী থাকতে চেয়েছিলাম। আমি ওর দিকে তাকিয়ে ওর উদ্দেশ্যে বলে উঠি, ও আচ্ছা, তাহলে আমি জানতাম না যে আমি তোমার বয়সে বড় বলে এত কিছু হয়ে যাবে। আমি ভেবেছিলাম সব কিছু ঠিক হবে। ঠিক আছে, বুঝতে পেরেছি। তুমি যা চাও তাই হবে। আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেবো, তখন তুমি মুক্ত হয়ে যাবে। তখন আর তোমার কোনো সমস্যা হবে না। কথাটা বলেই গালে হাত দিয়ে আমি ওখান থেকে নিচে চলে যাই। খাবারটা রেডি করে ওখান থেকে সোজা আমি সোফায় ঘুমিয়ে পড়ি। চোখ দিয়ে পানি পড়ছে, খুব কষ্ট লাগছে, কারণ আমার কাছে যেন আজকে পুরো পৃথিবীটাই শূন্য। নীলা ওখানে কান্না করতে করতে সোজা নিচে চলে যায়। আমি আর কিছু বললাম না। যাক, তাতে কি হয়েছে? ও বোঝে না, শুধু শুধু ওর জন্য আমার মানুষের কাছে কথা শুনতে হয়। কিন্তু এটা একটা আফসোস লাগছে যে ওকে আমি একটা থাপ্পড় দিয়েছি। ও আমার বয়সে বড়, কিন্তু এটা আমার মাথা গরমের কারণে হয়েছে। কিন্তু ও এমন করে কেন? আমি ওকে ভালোবাসতে পারবো না, কারণ ও আমার থেকে সিনিয়র। এসব ভাবছি আর মাথা গরম করছি। আমি ছাদের উপর চলে গেলাম। ওখানে বসে আছি। পকেট থেকে একটা সিগারেট বের করে আমি সিগারেট টানছি। তখনই দেখলাম মুষলধারে বৃষ্টি জমে পড়েছে। বর্ষাকাল, তাই বৃষ্টি পড়ছে। আমি বৃষ্টির মাঝে বসে আছি আর ভিজছি। বৃষ্টিতে ভিজতে বেশ ভালোই লাগে। কিছুক্ষণ বৃষ্টিতে ভিজে রইলাম। তখন মনে হলো ডাক্তার বলেছে আমাকে বৃষ্টিতে ভেজা একদমই বারণ, কারণ আমার ছোটোবেলা থেকেই সমস্যা আছে। কিন্তু সব কিছু ভুলে গিয়ে যেন সব দুঃখ কষ্ট বৃষ্টির সাথে আমি শেয়ার করছি। আমি বৃষ্টিতে ভিজে অনেকক্ষণ ধরে ছিলাম ছাদের ওপর। এরপর ওখান থেকে সোজা রুমে চলে আসি। রুমে এসে দেখি সোফার ঘুমিয়ে আছে নীলা। ঘুমন্ত অবস্থায় নীলাকে বেশ সুন্দরই লাগছিল। কিছুক্ষণ ওর দিকে তাকিয়েছিলাম। এরপর সোজা নিজের রুমে চলে যাই। রুমে গিয়ে আমি শুয়ে পড়লাম। মধ্যরাতে খুব কষ্ট হচ্ছে, মাথা যন্ত্রণায় ফেটে যাচ্ছে। তখন আমি খেয়াল করলাম আমার মাথায় কেউ স্পর্শ করছে, কিন্তু এতটা জ্বরে পড়ে যাচ্ছি যে চোখ খুলে দেখার মতো সেই শক্তিটাও আবার হচ্ছে না। এরপর আর কিছু মনে নেই, আমি জ্ঞান হারিয়ে ফেলি। আমি আবিরের কাছে গিয়ে ওর মাথায় হাত দিয়ে দেখি জ্বরে গায়ে আগুন ধরে যাচ্ছে। সারা রাত জলপট্টি দিলাম। তখন আমি ওর ফোন থেকে রাহাতকে কল করে ওকে হাসপাতালে নিয়ে যাই। আজ প্রায় 3 দিন ধরে ওর কোনো জ্ঞান ফিরছে না। আমি নামাজের পার্টিতে বসে শুধু কান্নাকাটি করছি। আল্লাহ পাক যেন আমার স্বামীকে আবারও সুস্থ করে দেয়। আমি ওর মাথার পাশে সবসময় বসে রইলাম, যেন ওর কিছু প্রয়োজন হলে আমি ওকে দিতে পারি। জ্ঞান ফিরতে নিজেকে হসপিটালে আবিষ্কার করলাম আমি। সামনে তাকেই দেখি আমার পাশে শুয়ে আছে নীলা। কতদিন জ্ঞান ছিল না জানি না, আমাকে জ্ঞান ফিরতে দেখে নীলা অনেক খুশি হয়। আমার মুখ থেকে কোনো কথাই বের হবে না, তাও কোনো শক্তি নেই। আমি শুধু এইটুকু দেখছি যে নীলা আমার জন্য কত কিছু করছে। আমি যেন এখন নিজের প্রতি অনুতপ্ত ওর সাথে এমন ব্যবহারের জন্য। নীলা পাগলের মতো আমার জন্য সব কিছু করছে। ও যেন 3 দিন ধরে ঘুমায়নি, চোখের নিচে কালি দাগ পড়ে আছে। মনে হয় অনেক কান্নাকাটি করেছে আমার জন্য। আমার এখন ওর প্রতি মায়া লাগছে। নীলা আমাকে নিজের হাতে খাইয়ে দিচ্ছে, সব কিছু করছে। এভাবেই দেখতে দেখতে আরও 2 দিন চলে যায়। আমি এখন মোটামুটি সুস্থ। তখন সকালে উঠে দেখি নীলা নেই। তখন রাহাত আমার কাছে আসে। আমি ওর উদ্দেশ্যে বলে উঠি, রাহাত, নীলা কোথায়? নীলা ভাবি তো অনেক আগেই চলে গিয়েছে, আর কিছু বলেনি। শুধু বলেছে যে কাগজটা তোর হাতে দিতে, আর এটা বলেছে বাসায় গিয়ে খোলার জন্য। আর হ্যাঁ, একটা কথা বলেছে, বলল যে তুই এখন থেকে নাকি স্বাধীনভাবে চলতে পারবি, এতটুকু আমাকে বলেছে। এর বেশি আর কিছু বলেনি। আর হ্যাঁ বন্ধু, আসলেই যে যাই বলুক না কেন, নীলা আপু যা করছে বা করেছে তোর জন্য, সত্যি কখনো কোনো স্ত্রী এতটুকু করে না। আর নীলা আপু সব দিক থেকে ঠিক আছে, যেমন সুন্দরী তেমন একজন ওয়াইফ ম্যাটেরিয়াল। আসলেই তোর জন্য অনেক করেছে মেয়েটা। গত 3-4 দিন ধরে ঘুমায়নি, তোর পাশে ছিল সব সময়, কান্নাকাটি করেছে, আমরা দেখেছি, অনেক কিছুই করেছে। আমি কতবার বুঝিয়ে বলেছি যে ভাবি আপনি বাসায় যান,
যা না, আমরা আসি। কিন্তু একটা কথা শোনেনি আমাদের। আর তোর আব্বু আম্মুকেও কিছু জানায়নি, সব কিছু নিজে একা হাতে সামলে নিয়েছে। আসলেই বন্ধু, তুই খুবই ভাগ্যবান রে এমন একটা স্ত্রী পেয়ে। এরপর আবিরকে সাথে করে আমি ওর বাসা পর্যন্ত পৌঁছে দিই। এখন আমি বুঝতে পারলাম আসলে নীলার জন্য আমি কিছু করতে পারিনি, শুধু ওকে অপমান আর খারাপ ব্যবহার করেছি। এগুলো মোটেও আমার উচিত হয়নি। আমার হাতে খামটা দিয়ে আমাকে বাসায় পৌঁছে দিয়ে রাহাত ওর বাসার উদ্দেশ্যে চলে যায়। আমি বাসায় এসে দেখি পুরো বাসা ফাঁকা, কোথাও নীলা নেই। ভেবেছিলাম নীলা বাসায় এসেছে, কিন্তু কোথাও নীলা নেই। নীলাকে খুঁজে পাচ্ছি না। ছাদে খুঁজলাম, সব জায়গায় খুঁজলাম, কিন্তু কোথাও দেখলাম না। হাতের কাগজটা এখনও হাতেই আছে, কিন্তু কাগজটার মধ্যে কি আছে জানি না। কথাটা মনে পড়তে কাগজটা হাতে নিয়ে আমি খুলে দেখি ওখানে একটা পেপার আর সাথে একটা চিরকুট আছে। পেপারের মধ্যে লেখা আছে ডিভোর্স পেপার, আর ডিভোর্স পেপারে নীলার সাইন করা। আমি তো দেখে একদম অবাক হয়ে গেলাম, পায়ের নিচ থেকে যেন মাটি সরে যেতে লাগলো। বিশ্বাস করতে পারছি না যে আমার একটা কথায় নীলা এতটা কষ্ট পেয়েছে। আমাকে ডিভোর্স পেপারে সাইন করে ও চলে গিয়েছে, আমাকে মুক্ত করে দিয়েছে। আমি তখন হাতের চিরকুটটা পড়ে দেখছি। জানি আবি, তুমি এখন আমার চিঠিটা পড়ছো। আমি তোমাকে মুক্তি করে দিয়েছি আবি, তোমাকে আমি ডিভোর্স দিয়ে দিয়েছি। তোমাকে আর কোনো কথা শুনতে হবে না, কেউ তোমাকে আর কিচ্ছু বলবে না। আমি জানি আবি, তুমি এখন অনেক খুশি হয়েছো। তুমি জানো, সাইনটা করতে খুব কষ্ট হয়েছে। আমি পৃথিবীর সবচেয়ে হতভাগা একটা মেয়ে, যে মেয়ে কিনা এতটাই হতভাগা যে তার বিয়ের দিন তার স্বামী থেকে ছেড়ে চলে যায়। কি করবো বলো? আমার বাবাকে আমি সম্মান করি। আমার বাবা যে ছেলের সাথে আমার বিয়ে ঠিক করেছে, আমি রাজি হয়ে যাই, কারণ আমি আমার বাবাকে সম্মান করি, আমার বাবার মান সম্মানকে মর্যাদা দিই। কিন্তু আমি এতটাই হতভাগা যে আমার বিয়ের দিন আমার স্বামী আমাকে ছেড়ে চলে যায়। কিন্তু আমি কষ্ট পাইনি, কষ্ট পেয়েছি এটাতে যে আমার বাবার মান সম্মান যদি নষ্ট হয়ে যায়, তাহলে আমার বাবা মুখ দেখাবে কী করে? যখন শুনেছি আমার আব্বুর বন্ধুর ছেলে আমাকে বিয়ে করতে চায়, কিন্তু আমার থেকে 5 বছরের জুনিয়র, তখন আমার মনে হলো ছোটোবেলায় তোমার কথা। ছোটোবেলায় তুমি অনেক কিউট ছিলে আবি। তুমি জানো হয়তো, যখন তুমি আমার ছোটো বোনের সাথে খেলা করতে, আমার খুব হিংসে হতো। কেন জানি না, ছোটোবেলায় তোমার প্রতি অন্যরকম একটা টান ছিল আমার। কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে সেই টান যে ভালোবাসায় পরিণত হবে জানতাম না। যখন তুমি একটু হালকা বড় হয়েছিলে, আমাদের বাসায় আসতে, আমার বেশ ভালো লাগতো তোমাকে। তোমাকে সাথে নিয়ে খেলাধুলা করতাম। তুমি কিছু করলে তোমাকে বকা দিতাম, অন্যায় কিছু করলে তোমার সাথে গরম হয়ে যেতাম। কোনো মেয়ের সাথে খেলা করলে আমার ভালো লাগতো না, কেন জানি না অন্যরকম লাগতো। কিন্তু পরে আস্তে আস্তে তুমি আমাকে অবহেলা করতে শুরু করেছো। তুমি আমার কাছে আসতে না ভয়, তাই আমি অনেক চেষ্টা করেও তোমাকে আর আমার সাথে খেলাতে পারলাম না। কী করবো বলো? তোমাকে আমি চাইতাম, তোমাকে বন্ধু হিসেবে চেয়েছিলাম, কিন্তু বড় হয়েছি তোমাকে ভালোবেসেছিলাম। কিন্তু পরে বুঝতে পেরেছি যে তুমি তো আমার জুনিয়র, তাই হয়তো বা তুমি আমাকে কখনো ভালোবাসতে পারবে না। নিজের প্রথম ভালোবাসাটাই তুমি ছিলে, কিন্তু তা বলার মতো যে শক্তি আর সামর্থ্য কিছুই আমার মধ্যে ছিল না। জানো তো আবির, তোমাকে প্রথম ভালোবেসেছিলাম, কিন্তু তুমি আমার জুনিয়র ছিলে বলে বলতে পারিনি। প্রথম যখন শুনেছি তুমি আমাকে বিয়ে করেছো, এটা শোনার পর সত্যিই অনেক খুশি হয়েছিলাম। ভেবেছিলাম তুমি আমাকে মেনে নেবে, কিন্তু তোমার মুখ থেকে এসব কথা শুনে খুব কান্না করেছি, খুব কষ্ট লেগেছে আমার। কিন্তু সব কিছুই তোমাকে বুঝতে দেইনি। ভেবেছিলাম নিজের ভালোবাসা দিয়ে তোমাকে আমার করে নেব, কিন্তু আফসোস, কোনো কিছুই আর হলো না। আমি আসলে একটা হতভাগী। আমাকে তুমি ক্ষমা করে দিও তোমার সাথে এমনটা করার জন্য। তোমাকে আমি ডিভোর্স দিয়ে তোমাকে মুক্ত করে দিয়েছি। তুমি তোমার ভালোবাসার মানুষকে নিয়ে সুখী হতে থাকো। ইতি, তোমার হতভাগী নীলা। এখন আমি বুঝতে পেরেছি কতটা ভুল করেছি আমি। নীলার সাথে বড় অন্যায় করে ফেলেছি। না, আমি এখানে এক মুহূর্ত আর থাকতে পারবো না। আমাকে এখনই যেতে হবে নীলাকে খুঁজতে। নীলা মনে হয় ওদের বাসায় গিয়েছে। আমাকে ওর কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে। আমিও যে নীলাকে ভালোবেসে ফেলেছি। আমি খুব বড় ভুল করেছি, কিন্তু আমি সত্যি ওকে ভালোবেসে ফেলেছি। এসব ভেবে এক মুহূর্ত আর ওখানে থাকলাম না। সোজা গাড়িটা বের করে আমি ওদের বাসার উদ্দেশ্যে রওনা হলাম। প্রায় 4 ঘন্টার পথ, তাই আস্তে আস্তে প্রায় সন্ধ্যা পার হয়ে রাত হয়ে গিয়েছে। বাসার সামনে এসে দেখি গেটের দারোয়ান বসে আছে। এত রাতে দারোয়ান তো আমাকে ভেতরে ঢুকতে দেবে না। কি আর করার আছে, দেয়াল টপকে অনেক কষ্ট করে ওদের সীমানা পার হলাম। কপাল ভালো যে কোনো কুকুর ছিল না। কুকুরকে আমার মারাত্মক ভয় করে, কি আর বলবো। যাই হোক,
আজকে যেন সব ভয়কে জয় করে ওদের বাসার ভেতরে চলে আসলাম, কিন্তু নীলা থাকে দোতলায়। এখন কি করব? পাশে একটা মই রাখা ছিল, মইটা টেনে এনে আমি আস্তে আস্তে বেয়ে বেয়ে ছাদের উপরে উঠলাম। ছাদ থেকে দোতলায় নামবো ভাবছিলাম, কিন্তু ছাদে উঠে দেখি একটা মেয়ে দাঁড়িয়ে আছে। হঠাৎ সামনে কাউকে দেখে আমি কিছুটা চমকে উঠলাম। মেয়েটি পেছন ঘুরে আকাশে চাঁদের দিকে তাকিয়েছিল। একটু ভালো করে খেয়াল করতে বুঝতে আর বাকি রইল না যে এটা নীলা। চাঁদের মৃদু আলোতে দেখলাম ওর চোখের কোণে জল জমে আছে। মনে মনে খুব খুশি হলাম। যাক, এত কষ্ট করে আসাটা অন্তত বৃথা যায়নি। আমি পাটি টিপে ওর সামনে গেলাম, গিয়ে হঠাৎ করে ওকে স্পর্শ করতে ও ভয়ে কেঁপে উঠে চিৎকার করে উঠতে গেল। আমি সাথে সাথে ওর মুখটা চেপে ধরে বলে উঠলাম, আরে চিৎকার করো না, সবাই জেগে গেলে আমাকে মেরে একদম আলুভর্তার কচুভর্তা করে ফেলবে। হঠাৎ করেই সামনে আবিরকে দেখে ভয়ে কেঁপে উঠলাম। এরপর ওর উদ্দেশ্যে বলে উঠলাম, তুমি তুমি এখানে কি করছো? আর এত দূর থেকে এখানে কি জন্য এসেছো? তোমার সাথে তো সব কিছু শেষ, আমি তোমাকে সব কিছুই দিয়ে দিয়েছি, তাহলে আবার এখানে কেন এসেছো? আরে আমি আমার বউয়ের কাছে এসেছি, তো কি হয়েছে শুনি? তোমার বউ যেখানে কোনো সম্পর্ক নেই সেখানে আবার অধিকার ঠেকাতে আসছো? যেখানে ভালোবাসা নেই সেখানে আবার কারোর নাম বলে কি হয়? আমি তো তোমাকে মুক্ত করে দিয়েছি, তাহলে আবার কেন এখানে এসেছো? নীলার চোখের কোণে স্পষ্ট পানি দেখতে পাচ্ছি। আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। নীলার হাতটা শক্ত করে জড়িয়ে ধরে ওর উদ্দেশ্যে বলে উঠি, আমি জানি নীলা, তোমাকে অনেক কষ্ট দিয়েছি। আমি বুঝতে পেরেছি, আসলে সত্যি বলতে তুমি অনেক সুন্দরী। এমন না তোমাকে যে পছন্দ করার মতো না, কিন্তু বিশ্বাস করো, তোমার এই মায়াবী চোখ তোমাকে ভালোবাসতে বাধ্য করেছে। আমিও তোমাকে ভালোবেসেছি। আমি বুঝতে পেরেছি ভালোবাসার মধ্যে কখনো ছোট বড় হয় না। ভালোবাসা কখনো বয়স দেখে হয় না, কোনো জাত দেখেও হয় না। ভালোবাসা মন থেকে হয়। আমিও বুঝতে পেরেছি তোমার ভালোবাসা, তাই তো আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। তোমার কেয়ারিং, তোমার এমন যত্ন, তোমার এমন ভালোবাসা, তোমার সব কিছু আমাকে তোমার প্রতি আকৃষ্ট করেছে, তোমাকে ভালোবাসতে বাধ্য করেছে। আমিও তোমাকে সত্যি ভালোবেসে ফেলেছি। ভালোবেসে তোমাকে বুকে রাখতে চাই। তুমি আমাকে ফিরিয়ে দিলে হয়তো বা এখন শূন্য হাতে বাড়িতে ফিরবো, কিন্তু বেঁচে থাকার মতো সেই শক্তিটা হারিয়ে ফেলবো। তুমি আমার বেঁচে থাকার একমাত্র শক্তি। নীলা, তুমি যদি আমাকে এখন ফিরিয়ে দাও খুব কষ্ট পাবো। হাতে একটা রিং নিয়ে হাঁটু কেড়ে বসে নীলার সামনে কথাটা বললাম। নীলা এখন কেঁদে দিল। এরপরও আমাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে ওঠে, তুই আমাকে এত কষ্ট দিলি কেন ফাজিল শয়তান বাদর খচ্চর একটা? আর কখনো ছেড়ে যাবে না তো শয়তান ছেলে, দুষ্টু ছেলে একটা? না, কখনো ছেড়ে যাবো না। নীলা কান্না করতে লাগলো। ওকে জড়িয়ে ধরলাম। এরপর ওর ঠোঁটা নিজে ঠোঁটের সাথে দখল করে নিলাম। এরপর 5 মিনিট পর ছেড়ে দিলাম। এরপর নীলার কানে কানে বললাম, আজকে একটা জিনিস তোমাকে গিফট দেবো, চলো খাটে। আজকে তোমার সাথে লুডো খেলবো। আই ফাজিল ছেলে, নিজে সিনিয়র মেয়ের সাথে এসব কথা বলতে তোমার লজ্জা লাগে না? এসব বলতে কি তোমার একটুও লজ্জা লাগছে না? তাতে কি হয়েছে? আমি আমার সিনিয়র বউকে বলছি, তাতে কী হয়েছে? কথাটা বলে ওকে কোলে তুলে নিলাম। এরপর আমি খাটে নিয়ে গেলাম, ওর রুমের দরজাটা লাগিয়ে দিলাম। এরপর শার্টটা খুলে ওর উপর ঝাঁপিয়ে পড়লাম। তখন নীলা বলে ওঠে, আই পিচ্ছি, সামনে আসবি না, তোর কিন্তু মতলব ভালো না, তুই উল্টোপাল্টা কিছু করবি। আই, তুই কিন্তু কাছে আসবি না। তাই না? মানে এখন তোমাকে দেখাবো আমি কি করব। আর আমি পিচ্ছি, দেখো এই পিচ্ছি তোমাকে কী করে। কথাটা বলে নীলার উপর ঝাঁপিয়ে পড়লাম। 1 মিনিট, আপনারা এখানে বসে কী করছেন? আপনাদের লজ্জা লাগে না? বিয়ে না করে এইসব শুনছেন? যান মেয়েরা, ভাগেন, বিয়ে করেন, তারপর সব কিছু দেখেন। কথাটা বলে পর্দাটা টেনে দিলাম আর আপনাদের মাঝে অন্ধকার করে দিলাম। গল্পটা এখানেই শেষ করলাম। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।